আজকে আজকে আমরা প্যান্ডাস দেখবো। তার আগে কিছু সেটআপ এর বিষয় আছে। তো সেই জন্য আজকে মিজু ভাই তো ভলেন্টিয়ার করছে। জি ভাইয়া। মিজু ভাই, তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। ওই ভিএস কোডটা ওপেন করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভিএস কোডটা ওপেন করেন। জি ভাইয়া। আ- আচ্ছা, আপনি যে কোনো ফোল্ডার, আপনার এখানে আমার হ্যাঁ, আমি কোড ক্রিয়েট আছে, করে তা যে নিচ্ছি। কোনো একটা কোড। হুম। এটাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা প্যান্ডাস ইনস্টল করার আগে আমাদের হলো এটা স্মার্ট কন্ট্রোলটা অফ করে রাখতে হবে, না হলে ইনস্টল হবে না। তো এই জন্য অফ করে রাখছি। আচ্ছা, আচ্ছা। এখন ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। এখন ভাই টার্মিনাল ওপেন করে নিই। হ্যাঁ, হ্যাঁ, টার্মিনাল। আমি ভাইয়া গিট ব্যাশে অভ্যস্ত, তো আমি গিট ব্যাশটা ওপেন করে নিচ্ছি তাহলে টার্মিনাল। তো আরো ভালো হয়, কারণ পাওয়ার শেল আমিও অত ভালো পারি না। জি ভাইয়া। সো আসলে তো আমার সবাই সবাইকে একটু পাইথনটা ইনস্টল করা আছে ভাই আমার। সবাইকে একটু বলে রাখি যে আসলে উইন্ডোজ ডেভেলপারদের জন্য খুব একটা সুইটেবল একটা অপারেটিং সিস্টেম না। ম্যাক অথবা লিনাক্স হলে আর কি সবচেয়ে ভালো হয়। তো কোনটা বললেন ভাইয়া, কোনটা প্রেফারেবল না? জি উইন্ডোজটা ভাই। প্রেফারেবল না। ম্যাক ম্যাকটা সবচেয়ে ভালো। আর একটু মেনটেন থাকে। আর লিনাক্স, বড় বড় ডেভেলপার সবাই ম্যাক ইউজ করে। আর লিনাক্স তো ওপেন সোর্স আছে, ওইটা ইউজ করতে পারেন। উবুন্টু, সেন্টোস, ওগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা দেখি পাইথনের ভার্সন কোনটা আছে। 14 আচ্ছা, থ্রি আপডেটটা পয়েন্ট ফোরটিন ইনস্টল ঠিক করা আছে। আছে। আচ্ছা, তো এখন আমরা আসলে আজকে যেগুলো আমি দেখাবো এর মধ্যে একটা জায়গায় আমরা পার্কে ফরম্যাট দিয়ে কাজ করব। তো আমি টেস্ট করার সময় দেখলাম যে পার্কেটা ইয়ে ছাড়া কাজ করে না, 14 এ কাজ করে না। তো এইজন্য আমাদের 12 ইনস্টল করতে হবে পাইথনের। সো আচ্ছা এইজন্য মানে পাশাপাশি থাকতে পারে, 14 থাকবে, 12 ও থাকবে। আমি যেমন ইনস্টল করছি, আমার এখন একদম ম্যাকের একটা আছে 3.9, তারপর আমি 14 ইনস্টল করেছিলাম, ওটাও আছে। তারপর এখন 12 ইনস্টল করলাম এই পার্কের কাজ করার জন্য। তো পাশাপাশি থাকতে পারে, সমস্যা নেই। মেইন যেটা থাকবে সেটা পাইথন এলিয়াস এর সাথে থাকবে। আর অন্যগুলোতে আপনার যখন অ্যাড দিয়ে ভার্সন দিয়ে দেবেন, তখন সে ওইটা ভাবে নিয়ে নেবে। সো সমস্যা হবে না। সো আমরা ভাই, আমি কি পান্ডাসটা ইনস্টল করব এখন? না, প্যান্ডাস এখানে ইনস্টল করেন না, আমি ওই ভার্সন দিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি আচ্ছা। যেগুলো করাতে যাচ্ছি সব ভার্সনে কাজ করতেছে না। এই জন্যই আজকে সেট আপটা নিয়ে আর কি শুরু করছি। একটু টাইম দেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। আচ্ছা, এটা তো গিট ব্যাশে আছে না? জি ভাইয়া। আচ্ছা, এক সেকেন্ড।
আচ্ছা, আপনি যখন পাইথন ইনস্টল করছেন, আপনি কিভাবে ডাউনলোড করে করছেন না কিভাবে করছেন? জি ভাইয়া। আপনি যখন পাইথন ইনস্টল করছেন, হ্যাঁ, আমি আপনারা কিভাবে ডাউনলোড ডাউনলোড করে। করে করছেন? জি জি, আমি এখানে পান্ডাস ইনস্টল করে ইউজ করেও দেখছিলাম, আমি গিট ব্যাশ দিই একটু আগে। হ্যাঁ, প্যান্ডাস এই ভার্সন হবে। তবে আমরা একটু স্পেসিফিক ভার্সন নিয়ে কাজ করব তো। জি ভার্চুয়াল জি। এনভায়রনমেন্ট এ কাজ করব স্পেসিফিক ভার্সন নিয়ে। যেহেতু এই অ্যারোটা সমস্যা, ওই এক জায়গায় পার্কে ফাইলের একটু সমস্যা হচ্ছে আরকি। পার্কে ফাইল সাপোর্ট নাই সবগুলো ভার্সনে। তো এখন আপনি আম দেখেন তো এটা এই কোডে আপনার ইনস্টল হয় কিনা? আমি আপনাকে চ্যাটের মধ্যে দিচ্ছি। হুম, ভাইয়া অ্যাকচুয়ালি কি ইনস্টল করতেছেন আমি বুঝতে পারতেছি না। আমরা পাইথনই ইনস্টল করতেছি। তবে একটু প্রিভিয়াস ভার্সন, একটু স্টেবল ভার্সন ইনস্টল করতেছি। কারণ পাইথন ভিএস 3.14 কোডে পাইথন যারা হ্যাঁ? ভিএস কোডে পাইথন ইনস্টল করতেছেন? হ্যাঁ, VS Code এ না, এখান থেকে ইনস্টল করলে পুরা কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এটা তো টার্মিনাল থেকে আমরা করতেছি। তো আমরা একটু পুরানো ভার্সন করতেছি। কারণ হচ্ছে আমাদের আজকে আ যে কাজগুলো করব ইনস্টল হচ্ছে ভাইয়া। এর মধ্যে আচ্ছা, হ্যাঁ, ইয়েস দেন ওয়াই আ এর মধ্যে একটা সাপোর্ট এই লেটেস্ট ভার্শন এ নাই। ওইটা আরকি পুরোপুরি স্টেবল না। এরকম অনেক সময় হয় যে দেখা যায় যে লেটেস্ট ভার্শন এ অনেক ফিচারস হয়তো থাকে না। তখন অনেকে একটু ওল্ডার ভার্শন ইউজ করে যেটা একটু স্টেবল। ভাইয়া তো আমি তো অলরেডি ভিএস কোডে পাইথন ইনস্টল করছি, যেটাতে আমি এসকিউএল এর কাজগুলো করি এবং ডাটা অ্যানালিসিস হ্যাঁ, যে হ্যাঁ। এজন্যই আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি যে আমরা একটু পুরানো ভার্শন কিভাবে ইনস্টল করব ওইটাই দেখাচ্ছি আরকি। আমি যেটা পাইথন ইনস্টল করে এটাকে আনইনস্টল করবো? না, না, আনইনস্টল করতে হবে না। পাশাপাশি পাইথন কয়টা থাকতে পারে। ও আচ্ছা। আমার যেমন ৩ টা পাইথন ইনস্টল করা হয়েছে ৩ টা ভার্শনের। একটা বাই ডিফল্ট ছিল। আ তারপরে আমি 14 টা লেটেস্টটা ইনস্টল করছি। পরে দেখলাম এই একটা কাজের জন্য পুরানো ভার্শন ইউজ করতে হচ্ছে, এজন্য পুরানো ভার্শনটাও ইনস্টল করছি। হয়ে গেছে ভাইয়া। আচ্ছা। দেখেন তো এই পাইথন এটার ভার্শনটা দেখেন তো। ভার্শন দেখার জন্য @3.12 দিয়ে দেখা যায় কিনা দেখেন। এমনি দেখা যাবে না। এমনি ওইটা আচ্ছা। এটা এলিয়াস তো ওখানে দেওয়া। অ্যাট দ্য রেট। লাস্টে দিয়েন। পাইথন লিখেন। আচ্ছা। পাইথনের পাশাপাশি একসাথে একদম একসাথে পাইথন @3.12 এটা কাজ করে নাই। আচ্ছা, তাহলে এটা ট্রাই করেন তো। পাই। যদিও এটা উইন্ডোজের ইয়েগুলো একটু ভিন্ন রকম। ব্যাশের মধ্যে থাকা সত্ত্বেও ঠিক আছে। 3.12 আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার পাই এলিয়াস দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, পাই এলিয়াসটা তাহলে আপনার 3.12 আরকি। আচ্ছা, শুধু পাই দিয়ে জি, ভার্শন দিয়ে দেখান তো, শুধু পাই দিয়ে ভার্শন দেখান তো দেখি কি আসে। ঠিক আছে। 14 ও পয়েন্ট না, এটা দেখাচ্ছে। 4 আছে। তো ওই স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আ তাহলে ওভাবেই আমরা করব। পাই আ স্পেস ড্যাশ 3.12 এটা নিয়ে কাজ করলে আরকি আমরা পাইথন 12 নিয়ে কাজ করতে পারব। এখন আমরা আ যে ইনস্টলেশন গুলো করব, সেগুলো আমি একটা জিনিস বোঝাই যে একটা হচ্ছে যে
পুরা কম্পিউটারে মানে টার্মিনাল পুরা কম্পিউটারে আমরা আহ, আহ, একটা পাইথন ইনস্টল করা আছে। আমাদের এখন ২ টা পাইথন ইনস্টল করা আছে পুরা কম্পিউটারে। এখন আমরা এটা এমনও করতে পারি যে একটা প্রজেক্টের জন্য এই যে যেমন এখানে ডিই ফাইলটা খোলা আছে। এই ডি এর মধ্যে শুধু এই ফাইলের ভিতরে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরেই শুধু অন্য ভার্সনের একটা পাইথন থাকতে পারে। এবং ওখানে পাইথনের শুধু তো পাইথন থাকে না, সাথে আমরা অনেক লাইব্রেরিজ থাকে। যেগুলো আমরা পিপ দিয়ে ইনস্টল করি। সেগুলো ওখানে ওই এনভায়রনমেন্টের ভিতরে ইনস্টল করলে ওই পিপের ভিতরে ইনস্টল করলে তখন আ অন্য বাইরে যে ভার্সন আছে পাইথন ওখানে কিন্তু আসবে না। শুধু ওটা ওইটার ভিতরেই থাকবে। তো রিয়াল লাইফে এই ধরনেরই কাজ হয়। আসাদ ভাই বলতেছেন প্যান্ডাস। প্যান্ডাস নিয়ে আজকে ক্লাস প্যান্ডাস নিয়েই। সো ওইটা আসবে, সমস্যা নাই। আপাতত আমরা আমির ভাই, প্যান্ডাস ইনস্টল আমির আমির হ্যাঁ, ভাই, এটা হচ্ছে কি আমরা কি পাইথন আরেকটা ইনস্টল দিব বিএস কোডে, যেটা এই যে 3.14.4 ভার্সন, তাই না? না ভাইয়া, 12 ভার্সন 3.12 এটা। এবার এই যে এই হ্যাঁ, হ্যাঁ, ভার্সনটা হ্যাঁ 3.12 ভার্সন এইটা ভাই। হ্যাঁ, এই হ্যাঁ। যে এটা কমান্ড দিতে হবে এটার জন্য। আপনি আবার একটু দেখান তো ভাইয়া, কি কমান্ডটা দিতে হবে তাহলে। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি ভাইয়া। কমান্ড গুলো কমান্ড করার পরে দিয়ে দেবো। হ্যাঁ, চ্যাটে দিয়ে দেন। যারা ফলো করতে চান চ্যাটে দিয়ে দেন তাহলে। সন্টু, আর ইনস্টল হওয়ার পরে এখানে চেক করবেন এভাবে। চেক করার জন্য এই কমান্ডটা দিতে হবে। ভাই আমি কি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এই ফোল্ডারে? না, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। হ্যাঁ, আমি এখানে বলতেছি। আচ্ছা, তো এখন ওই জিনিস আমরা কন্টিনিউ করতেছি, আপনি জাস্ট ফলো করেন। তো এখন আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের দিকে চলে যাই এবং সাথে হ্যাঁ, আপনি ফার্স্টে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের পাইথন আছে পুরো কম্পিউটারে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টের জন্য আলাদা একটা পাইথন প্রোগ্রাম আমরা ইনস্টল করব। এই পাশে যে আছে না, এটা একটু ওপেন ওপেন করে রাখেন তো এ মিজু ভাই। হ্যাঁ, এই দেখেন এখানে এখন খালি আছে, তাই না? এখন আমরা আ এই 3.12 ভার্সন দিয়েই মিজু ভাই আপনি খেয়াল রাখবেন যে 3.12 ভার্সন দিয়ে আমরা করব। এইটার জন্য ভাইয়া সেই ভার্সন এর আগে কি গিট ইনস্টল দিতেন নাকি? হ্যাঁ, কমান্ডটা দিচ্ছি। কমান্ড কি পাইথন দিব না পিওয়াই দিব? আমি কমান্ড দিচ্ছি। ভাই কি এর আগে গিট গিট ইনস্টল দিতেন? হ্যাঁ, কিছু বললেন নিরাজ ভাই? অনিল ভাই, এখানে কি গিট ইনস্টল দিছেন, যে এখানে যে পাইথনের নিচে যে গিটের সাইনটা আসছে? না, না, ওইটা গিট ভাইয়া ইনস্টল না। এখানে গিটের আপনার যে দরকার কোনো, নেই। এখানে এটাতে অনেকগুলো ভার্সন আপনার সিলেক্ট করতে। টার্মিনাল থাকে, আমার পাওয়ার শেল গিট কমান্ড প্রম্পট যেটা আপনার ইচ্ছা ওটা ইউজ করতে পারবে। আমি গিট ব্যাশে অভ্যস্ত এগুলো এই জন্য ইনস্টল করতে ব্যাশ হয়। দিয়ে করছি। আচ্ছা, তো আমি একটা কমান্ড দিয়েছি, ওই কমান্ডটা দেন। আর এই কমান্ড দিলে সবাই কি হয় একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে পাইথন আমরা বললাম যে আমার তো 14 আছে।
তো যদি পাইথন দিয়ে করতাম তাহলে 14 টা ইনস্টল হয়ে যেত, কিন্তু আমরা তো 12 ভাইয়া টা চাচ্ছি, ক্রিয়েট এই হয়ে জন্য। গেছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এর ভিতরে আমাদের একটা নতুন পাইথন ইনস্টল হয়েছে, মূল পাইথনের একটা এখানে একটা ভার্সন অনুযায়ী। এটা একদম আইসোলেটেড এনভায়রনমেন্ট, মানে এখানে আমরা যেসব লাইব্রেরি ইনস্টল করবো ওটা বাইরে নাও থাকতে পারে, আমি ইনস্টল না করা পর্যন্ত থাকবে না। জি এখানে যদি ভাইয়া, কোনো কিছু করাপ্ট হয়ে যায় বাইরে লোকাল এফেক্ট পড়বে। ভাইয়া মেশিনে এখানে সবচেয়ে কিন্তু, ভয় থাকে। ভাইয়া এটা বুঝতেছি না আসলে কেমনে কি করতেছেন। এটা হচ্ছে যে একটা ফোল্ডার করছেন ডি না, তারপর এটা কানেক্ট করে দিচ্ছেন। আচ্ছা, ঠিক তারপরে আছে, ভাইয়া এই যে আপনি একটু ফোল্ডার নিজে কোডটা ভার্চুয়াল দেখেন। এনভায়রনমেন্ট এইটা ক্রিয়েট করছি এই যে এখান থেকে। কোনটা দেখি? ভাইয়া আমার কার্সরটা আপনি লক্ষ্য করেন, এই যে এই যে এই হাইলাইট কমান্ডটা। করছেন। এই কমান্ডটা টার্মিনালে দেওয়ার পরে এটা ইনস্টল হয়েছে। জি, জি, আমি জি। একটা GUI ভার্চুয়াল 3.12 12 স্ল্যাশ এম বেন, বুঝছি, হ্যাঁ বুঝছি এটা। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এখন দিলে আসবে না যতক্ষণ না আপনি 12 টা ইনস্টল না করবেন। ও আচ্ছা আচ্ছা। আপনি এখন তো দিলে আমার আপনার আগের 14 ভার্সনটা কি করব? ভাই আপনি আমি এখন বুঝতেছি না আমার আগের ভার্সনটা কি করব, যেটা আমি ওটা এসকিউএল। থাকুক। সমস্যা নাই, ওটা থাকুক। ওটা আনইনস্টল করার দরকার নেই। এটা কনফ্লিক্ট করবে না এটা তো? এটা আমরা আরেকটা। হ্যাঁ? কনফ্লিক্ট করবে না তো? না, 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 কোনো রিডিক করবে না। ২ টা আলাদা থাকবে। ওইটা আপনার ওই যে ভার্সন এলিয়াস বলা থাকবে যখন পাইথন দিবেন, পাইথনের মধ্যে এটাও একটা শিখার বিষয় আছে। মানে আমি এটা ইচ্ছা করেই রাখতেছি। মানে এই জিনিসগুলো রিয়াল লাইফ এ ফেস করবেন। মাল্টিপল ভার্সনস থাকবে, কোনটা হ্যান্ডলিং করতে হবে এইজন্য পরে পাশাপাশি রাখা। ভাই দুইটা পাইথনের মধ্যে আলাদা করবো কেমনে, যে ওটা ওই ভার্সন ওটা ওই ভার্সন? হ্যাঁ, এটাই আমি বলছি। ওই যে যখন পাইথন লেখে ভার্সন দিবেন, এই যে এখানে একটু দেখান। মিজু ভাই একটু ভাইয়া যা দেখান। আমরা যখন পাইথন লিখবো ওই যে তখন পাই লেখে। আমাদের লেটেস্ট লেটেস্ট ভার্সনটা দেখাবে। আর যখন আমরা পাই দিয়ে স্ল্যাশ দিয়ে আচ্ছা, দিয়ে পাইথন ওই পুরো লেখেন তো দেখি। পাইথন পুরো লেখেন দেখি তো এটার মধ্যে এলিয়াসটা আছে কিনা। হ্যাঁ, 3.12। সরি সরি। না, 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 ভার্সন দেন। ও নাই ওটার, অলরেডি এরর আসছে। ওটা পাই এর সাথেই আছে কানেক্ট করা। জি, ওটা পাই দিয়ে মনে হয় আসবে। পাই, হ্যাঁ, কারণ ওটার এই এলিয়াসটা বানানো যায়। বুঝছেন? জি, তো ওদিকে শুধু পাই দিলে ওটা আসবে। ওদিকে না গেলাম। আপনি আপাতত আমাদের এখানে বুঝলেন যে পাই, মানে এটা এমন না যে সলিড, এগুলা চেঞ্জ করা যায়, হ্যাঁ? তো আপাতত জি ধরে ভাইয়া। রাখেন যে এখানে আজকের জন্য পাই আ স্পেস ড্যাশ 3.12 ভার্সন দিলে আমাদের 3.12 ভার্সনটা পাইথনটা দিয়ে কাজ হবে। আর যখন যখন শুধু পাইথন দিয়ে করব, ওটা আমরা মেইন যেহেতু রাখছি, ওইটা 3.14 আবার চেঞ্জ করা যাবে। ওই পাইথনের মধ্যে 3.12 টার যদি ডিফল্ট করে দিতে চাই সেটাও করা যাবে। কিন্তু ওগুলোতে আমি এখন যাচ্ছি না। এগুলো একটু আ ওই লিঙ্ক ওইসব ঝামেলায় এখন যাচ্ছি না। এখন আপাতত আমরা এভাবেই কাজ করব আজকের দিনের জন্য। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হলো যে প্যান্ডা ভিএন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। এটা কি জিনিস? তো এটা আমি অলরেডি বলেছি যে আপনার পাইথন এখন আপনার কম্পিউটারে ছিল ২ টা। একটা হচ্ছে 14, একটা হচ্ছে 12। তারপরে আপনি এখন 3rd আরেকটা পাইথন বানাচ্ছেন মূল কম্পিউটার থেকে। সেটা শুধু এই ফোল্ডারের ভিতরে থাকবে। এই ডি এর ভিতরে প্যান্ডা ভিএন এর ভিতরে পাইথন থাকবে। এটা হচ্ছে আরেকটা 3rd আরেকটা পাইথন হয়ে গেল। এটা আরেকটা পাইথনের এনভায়রনমেন্ট হয়ে গেল। এখন পাইথনের ভিতরে আপনার অনেক লাইব্রেরি থাকে যেগুলো সবসময়, মানে পাইথনের হাজার লক্ষ লাইব্রেরি আছে। সবগুলো বাই ডিফল্ট থাকে না কিন্তু। এগুলা আমাদের যখন যেটা দরকার হয় তখন আমরা ইনস্টল করি। যেমন আজকে আমরা একটা লাইব্রেরি নিয়ে কাজ করব। সেটা হচ্ছে প্যান্ডাস। এই প্যান্ডাসটা আপনার পুরো কম্পিউটারে নাই। আ ওর মিজু ভাইয়েরটা আছে কিনা আমি জানি না। কিন্তু এমনিতে ধরেন যে নাই। আমরা এখন শুধু এনভায়রনমেন্ট এর ভিতরে পাইথন ভিএনভি এর ভিতরে সেটা ইনস্টল করব এবং সেটা স্পেসিফিক ভার্সন ইনস্টল করব। যেহেতু আমাদের কিছু স্পেসিফিক কাজ আছে সেগুলো
এ করা যায়। আচ্ছা এখানে দেখেন তো আপনার পিপ পিপ লিখলে পিপের ভার্সনটা দেখেন। পিপ ভাই আচ্ছা ইনস্টল আমরা করা নাই, আচ্ছা ভার্সন আমরা আগে এর ভিতরে ইয়ে করি আগে আগে সোর্সটাকে অ্যাক্টিভ করতে হবে। আগে সোর্স অ্যাক্টিভ করি। হ্যাঁ, সোর্সের জন্য কোড লিখতেছে, সোর্স লিখছে। আপনি তো অলরেডি ওখানে আছেন। আপনার ওই সামনে ই/ডি লাগবে না, কারণ ওটা হলো আরেকটা, আপনি অন্য জায়গায় চলে যাবেন, এখানে তো আপনার এটা নাই। তো সরাসরি প্যান্ডা বিএনভি দেন। হ্যাঁ, সোর্স আমরা যেহেতু এই অলরেডি ডিই ফাইলের ভিতরে আছি, আমরা ঢুকবো প্যান্ডা আন্ডারস্কোর ভিএন। আচ্ছা, এটার ভিতরে আরেকটা ফাইল আছে, এই যে বাম পাশের থেকে দেখান ভাই, স্ক্রিপ্ট। স্ক্রিপ্টস। হ্যাঁ, এটাকে বড় করেন, এক্সপ্যান্ড করেন। এই যে এক্সপ্যান্ড করার পরে অ্যাক্টিভেট, এই যে এখানে একটা বাইনারি ফাইল আছে। এই ফাইলটাকে আমরা মানে আমরা আসলে রান করতেছি। আমরা যে ডাবল ক্লিক দেই না? এটা অনেকটা আমরা কোড দিয়ে ডাবল ক্লিক দেওয়া মানে অন করা আরকি। কম্পিউটারে তো আমরা ডাবল ক্লিক দিয়ে অভ্যস্ত। এখন যেকোনো কম্পিউটার আ সফটওয়্যার অন করতে চাইলে বা অ্যাক্টিভ করতে চাইলে। তো সেই কাজটা আমরা কোডে করতেছি। কোডে আমরা সোর্স দিলাম। তারপরে যেহেতু আমি ডিই ফাইলের ভিতরে আছি, তার ভিতরে ওই ফোল্ডারের ভিতরে একটাই ফোল্ডার আছে, তার নাম হচ্ছে প্যান্ডা বিএন। সেটা লিখলাম, স্ল্যাশ দিলাম। তার ভিতরে স্ক্রিপ্টস আছে, এখন স্ক্রিপ্টস লেখেন। স্ল্যাশ অ্যাক্টিভেট। এখন প্রেস করার আগে আপনি একটা জিনিস খেয়াল রাখেন। উপরে Lenovo at Miju এভাবে আছে, হ্যাঁ? ওই যে গ্রিন কালারের যে জিনিসটা, এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আমার অ্যাক্টিভ করার পরে। এটার সামনে এনভায়রনমেন্ট এর একটা ইনফরমেশন আসবে। বানান ভুল হয়েছে নাকি? আমি স্ক্রিপ্ট। একটু পড়ে আসলাম। বানান তো ঠিক আছে। অ্যাক্টিভ, অ্যাক্টিভেট, অ্যাক্টিভ না। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। হ্যাঁ এখন ঠিক আছে। এই না যে। এখনো তো নেই। না, হয়েছে, এই যে হ্যাঁ, হ্যাঁ, চলে হ্যাঁ, আসছে। হয়েছে। ওই যে সামনে এই জিনিসটা চলে আসে। এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এখন আমরা এই জিনিসটা যদি দেখেন, তার মানে আপনি বুঝবেন যে আপনি মূল কম্পিউটারে মানে পাইথনের ক্ষেত্রে আপনি মূল পাইথনটা ইউজ করতেছেন না। মূল এর ভিতরে আমরা যত পাইথনের অপারেশন করব, এখানে আপনি পাইথন এখন দেখেন তো এখানে পাইথনটা ফুল ফর্মেই আছে। দেখেন পাইথন ভার্সন দেন। জি, 12 হ্যাঁ, হ্যাঁ। দেখাচ্ছে। এখানে আর পাই লিখতে হইতেছে না। পাইটা লিখতে হইতেছিল আমার এইটার বাইরে। বাইরে এলিয়াসটা পাই হিসাবে আছে। কিন্তু এনভায়রনমেন্ট এর ভিতরে আমি আমার এলিয়াসটা পাইথনই আছে। সো যেহেতু এটা একমাত্র পাইথনের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পাইথন ভার্সন লিখলাম 12 দিয়ে আসবে। কারণ এটা 12 দিয়ে যে বানানো হয়েছিল 12 দিয়ে, 14 দিয়ে বানানো হলে 14 হইতো। এখন এর ভিতরে আমরা এখন ইনস্টল করব হচ্ছে পান্ডাস। প্যান্ডাস। প্যান্ডাস। প্যান্ডা কয়েকটা জিনিস ইনস্টল করব সেটা। আচ্ছা পিপ দেখেন তো, পিপ ভার্সন দেখেন। আচ্ছা, এটা আছে। হ্যাঁ 3.12 রে ঠিক আছে। জি। এখন আমি একটা কোড দিলাম। আমরা হচ্ছে টিপে আমরা ইনস্টল একটু স্পেসিফিক ভার্সন ইনস্টল করতেছি। স্পেসিফিক ভার্সন ইনস্টল করতে যদি আপনি মিজু আপনি লিখেন কিন্তু এন্টার দিয়েন না। সেটা হলো পিপ আচ্ছা। ইনস্টল প্যান্ডাস লিখেন, স্পেস দিয়ে নামপাই লেখেন। আচ্ছা এখন যদি এন্টার দিতাম আমরা, তাহলে
সে লেটেস্ট যে ভার্সনটা আছে প্যান্ডাসের সেটা ইনস্টল করে ফেলতো। কিন্তু আমাদের কাজের জন্য আজকের কাজের জন্য একটা পুটু অন স্পেসিফিক ভার্সন প্রয়োজন। সেই ভার্সনগুলো আমি এখন আবার ইয়েতে দিচ্ছি, চ্যাটে দিচ্ছি। সাথে আরো কয়েকটা লাইব্রেরি আছে। এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা লাইব্রেরি আছে। এই ৫ টা লাইব্রেরি আপনি ওখান থেকে কপি করে এটা এখানে যে যা আছে সেটা মুছে ফেলেন। ওখান থেকে কপি করে এটা দিয়ে দেন। এন্টার দিলাম। এন্টার দিয়ে দেন, হ্যাঁ। আপাতত এটা এসকেপ দিয়ে রাখেন। আমরা কোন পাইথন ইউজ করব সেটা বলতেছে মনে হয় না? জি 3.4 ভাইয়া। ইনস্টল করা। হ্যাঁ। এটা এসকেপে চাপ দেন চলে যাবে। এসকেপ। এখানে আমরা আ হয়ে ৪-৫ টা গেছে। লাইব্রেরি করছি। একটা হচ্ছে pandas ইনস্টল করলাম, numpy ইনস্টল করলাম, pyarrow করলাম, openpy এক্সেল করলাম, ipkernel করলাম, ipykernel করলাম। এই কয়েকটা আইটেম আমরা ইনস্টল করছি। তা এখানে আপনি দেখবেন যে অন্যগুলোর জন্য লেটেস্ট ভার্সন শুধু pyarrow 17.00 ভার্সন নেওয়া হয়েছে, pandas 2.2.3 নেওয়া হয়েছে। মানে জি। এই ২ টা কম্প্যাটিবল আরকি। আজকে আমি এই কাজ করার সময় দেখলাম যে এই ২ টা কম্প্যাটিবল থেকে এজন্য এভাবে এই কম্বিনেশনটা আমরা দিয়ে দিছি। আচ্ছা। এখন ভাইয়া, এই যে কোন হ্যাঁ, কোন ভার্সনটা কম্পিটিবল এটা কিভাবে আপনি এটা ওই আমি রিসার্চ জানেন? করতে ওই কি বলে আচ্ছা এআই দিয়ে আচ্ছা। রিসার্চ করতে এরর খাইতে তারপর ঠিক করছি আরকি। জি। এগুলা এভাবেই আমাদের লাইফ এটাই আরকি। ওই বাড়ি খায়ে কাজ করতে হবে। জি ভাইয়া। কারণ এআই আসতে সহজ হয়ে গেছে। নাহলে এগুলা সারাদিন চলে যায়। আচ্ছা। দেখা যায় ইনস্টলেশন আগে কোথাও গেলে ইনস্টলেশন এ দেখা যেত কয়েকদিন চলে যাইত। আচ্ছা। এখন কি দেখবো এখন কোন একটা ফাইল ক্রিয়েট করে কাজ করতেছে কিনা? হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাবো। সেটা জি ভাইয়া। হচ্ছে আম সেটা হচ্ছে আমরা যেটা করলাম আরকি, এটা একটু আরো সুন্দরভাবে আমরা করতে পারবো। সেটাই আমি দেখাই। একটা সেকেন্ড। হ্যাঁ, আপনি যেটা করবেন এই ডিইর ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করবেন। সেটার নাম দিবেন requirements.txt। ভাইয়া স্পেলটা কি হবে? আর ই কি? হ্যাঁ, আমি লিখে দিচ্ছি requirements। ভাই পান্ডাস কি ইনস্টল হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ফোল্ডারের কি অবস্থা দেখি, ফোল্ডারে কোন জায়গায় ইনস্টল হয়েছে একটু দেখানোর পরে। প্যান্ডা ভিএম ইনস্টল পাশে হ্যাঁ, ভিএমটা ওপেন করেন। ফোল্ডারটা দেখতে যাচ্ছে। লাইব্রেরিতে যান। ভাইয়া লাইব্রেরি ফোল্ডারটাকে ক্রিয়েট করে ফেলি। আচ্ছা। পাশে পাশে লাইব্রেরিতে যান। আমাকে বলছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বলছি। এই যে লিব হ্যাঁ। এটা দেখেন এটার মধ্যে থাকবে। ওই যে কার্নেল দেখা যাচ্ছে, ওই যে ওপেন ওয়াই কিউএল দেখছে, নামপাই দেখা যাচ্ছে, ওই যে জি ভাইয়া। প্যান্ডাস নিচে দেখা যাচ্ছে। এই যে একটা নিচে প্যান্ডাস।
অ্যালফাবেটিক্যালি আছে। আচ্ছা, তার মানে লাইব্রেরিতে কিছু ডিফল্ট যেই ফাইলগুলো ছিল ওইটার সাথে আমাদের এখানে আমরা কয়টা দিছি, নামপাই, পান্ডাস, আর পি অ্যারোটা কি পাই ভাই? পাইয়ারো পাই অ্যারো, পাইয়ারো হচ্ছে এর কাজ করে আর কি। পাইয়ারোটা আমাদের লাগবে আজকে এর জন্য, পার্কে ফাইলের কাজ করার জন্য। আচ্ছা, তাহলে এখানে টোটাল আমাদের লাইব্রেরি ইনস্টল হয়েছে হচ্ছে 5টা, পান্ডাস, হ্যাঁ পাঁচটা নামপাই। আমরা নতুন ইনস্টল করছি, আর আগে যেগুলো ডিফল্ট ছিল, যেমন দেখেন পিপ, আমরা যে পিপ ইনস্টল করি সে পিপটা আগেই আছে, পার্সো আছে, অনেক আরো যেগুলো ডিফল্ট থাকে সেগুলো তো থাকবেই। ওকে, ঠিক আছে। তার মানে আমরা যে লাইব্রেরি গুলো ইনস্টল করবো সবই লাইব্রেরির মধ্যেই ইনস্টল হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট। ঠিক লাইব্রেরি আছে, তার ভিতরে সাইড প্যাকেজেস, ঠিক আছে। লিভ সাইড প্যাকেজেস। ঠিক আছে, এটা আমরা বন্ধ করে দেই। আচ্ছা, এখন আহ, আপনার যখন ইনস্টল করছেন একটা, হ্যাঁ রিকোয়ারমেন্ট, আচ্ছা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি দেখতেছিলাম আমরা। তো সেম হ্যাঁ কাজটা আরো সুন্দরভাবে কিভাবে করা যায় সেই জিনিসটাই আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলো পেস্ট করে দেন, আমি যেটা কপি করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমরা যে একটু আগে পিপ ইনস্টল যে এই লাইনটা লিখলাম না, জি। এই লাইনটা আমরা ইচ্ছা করলে অন্যভাবে করতে পারি। পিপ ইনস্টলই লিখবো। এখন আমাদের তো এখানে সব আছেই। আমরা নতুন আরেকটা লাইব্রেরি খুঁজে বের করি, যে একটা র‍্যান্ডম একটা, আপনাদের মনে থাকলে বলতে পারেন, আমি একটু সার্চ দিয়ে দেখি। সাইকিট লার্ন। scikit-learn, হ্যাঁ, sklearn, সেটা বানানটা কিরকম আ সেটা দেখে এড করে দিতে পারেন। টেনসরফ্লো। টেনসরফ্লো তো অনেক ইয়া নিবে এমবি। স্পেসিফিক নামটা বের করতে হবে আরকি। জি ভাইয়া। হ্যাঁ, sklearning, ও scikit pip install, scikit-learn, প্যাকেজ নেম sklearn, একাধিক। সাইকিট লার্ন, ম্যাট প্লট লিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি বড়। বলা সাজেশন দিচ্ছে। আমরা এআই জি, ইয়ে করা আছে, অ্যাক্টিভ করা কো আছে। পাইলট অন করা আছে। Copilot, হ্যাঁ, আচ্ছা গুড। ঠিক আছে, এটা সেভ করে দেন। হ্যাঁ সেভ করছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা নিচে, ওই নিচে এখন আমরা এই যে আমরা যে দেখেন এটা কি সুন্দরভাবে আছে। আমি এই ফাইলটা কাউকে দিয়ে দিলে সে ঠিক এইভাবেই ইনস্টল করতে পারবে এবং এই ভার্সন গুলাই আসবে। মানে সবাই রিকোয়ারমেন্ট তখন সেম হবে। মানে এটা ট্রান্সফারেবল হবে। ইনস্টেড অফ আমি ওই যে একটা লাইন ইয়ে করলাম, তার চেয়ে এটা আ ডেভেলপমেন্টের রিয়াল লাইফে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি টাই আসলে ইউজ করা হয়। তো আপনি এখন লেখেন পিপ ইনস্টল। রিকোয়ারমেন্ট ডট টেক্সটটা কি আমরা এটার হচ্ছে উম, কি পারপাসে ইউজ করি ভাই? আমরা ওই যে প্যাকেজগুলো ম্যানেজ করার জন্য আরকি। কি প্যাকেজ ইনস্টল করব আমার হ্যাঁ, পাইথনে। আমি ওই যে একটু আগে যেভাবে লিখছি না, ওই যে পিপ ইনস্টল পাইথন এই ভার্সন নামপাই, তারপর এভাবে লিখলাম না এক লাইনে? জি জি। এই এক লাইনে লিখব না। আমি এই ফাইলের ভিতর থেকে লিখে দিব। এই যে দেখেন কিভাবে করতেছে, দেখেন নিচে দেখেন পিপ ইনস্টল, তারপরে আ ড্যাশ আর, হ্যাঁ, তারপর ফাইলের নাম আমরা যেহেতু ডি এর মধ্যেই আছি, ওইটার requirements.txt সরাসরি লিখলেই হবে।
এখন ইন্টার দিব। এখন যদি এন্টার দেই, যেগুলো ইনস্টল করা আছে সেগুলো বলবে যে ইনস্টল আছে অলরেডি, আর যেগুলো ইনস্টল করা নাই সেগুলো দেখবেন যে ইনস্টল করা শুরু করছে। আপনি হ্যাঁ দেন। বা স্পেলিং মিস্টেক হয়েছে, একটা ই ছাড়া বলছে। আচ্ছা তাহলে আপ দেন। তার মানে কি আমরা বলতে পারি যে রিকোয়ারমেন্ট টেক্সট ফাইল যেটা আমরা বানাই সেটা হচ্ছে কি কি কোন কোন লাইব্রেরি আমাদের প্রয়োজন হবে সেগুলোর এক জায়গায় রাখা, এক জায়গায় প্রয়োজন রাখা, মতো হ্যাঁ। আমি ইনস্টল করে নিলাম। হুম। এটা কি জাভা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মতো? জাভা আমি অত ভালো পারি না, ইউনিভার্সিটি যা করছে তাই, ওই ধরনের হইতে পারে আর কি যদি ওখানে থাকে। এটা সবাই এভাবে খেয়াল রাখতে পারেন যে একটা ডকুমেন্ট হিসেবে যে আপনার আসলে কি কি ইনস্টল আছে। হুম। এই ডকুমেন্টস ফাইলে যেগুলোই থাকবে ওইগুলো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হবে, এবং আর ওই যে কিছু ভার্সন দেখেন, আমরা ওই যে ভার্সন বলে যেটা দিছি সেই ভার্সনে ইনস্টল করবে, ইকুয়াল দিয়ে যে ভার্সনটা বলে দিছি সেটাই ইনস্টল করবে। আমির ভাই, এটা কি ইনস্টল হচ্ছে নাকি না, কি কি ইনস্টল হ্যাঁ হ্যাঁ, এই যে করা হচ্ছে। আছে এটা যে? এই যে দেখেন লেখা ডাউনলোডিং লিখতেছে, এই যে ডাউনলোড হইতেছে, তারপর যে ইনস্টলিং লিখতেছে, এই যে ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস, এই যে সবগুলোর নাম লিখতেছে, ওর সাথে আরো হয়ে ডিপেন্ডেন্সি গেছে। ইনস্টল করে দিচ্ছে। এই যে এখন আপনি ইচ্ছা করলে এখন ওই যে কি বলে এগুলার ভার্সন চেক করতে পারেন। এটা পাইথনের ভিতর থেকে এখানে ভাই ডলার সাইনটা কোত্থেকে আসে, যে এখানে একটা সবসময় একটা ডলার সাইন দেখতে হচ্ছে? ডলার সাইন কোথায়? এই যে পিপ ওইটাই ইনস্টল। ব্যাশে এটার কথা ওটা বলতেছে। ব্যাশের আর কি, টার্মিনালের ওটা। এটা আমার এখানে আসছে না। আপনি ব্যাশ ওপেন করলে ব্যাশ ইনস্টল করতে হবে। ব্যাশ কি আপনাদের বাই আপনি ডিফল্ট যে থাকে না? এই কোডটা দেন তো। এখান থেকে টার্মিনাল ওপেন করতে হবে, আর ব্যাশ ইনস্টল করার জন্য গিট ব্যাশ ইনস্টল করতে হবে, এই যে এটা। গিট ব্যাশ ইনস্টল করছি আমি। তাহলে তো থাকবে, তাহলে আপনি যে এখানে দেখেন, এই যে এখানে যে গিট ব্যাশ অপশন থাকবে। এখানে ক্লিক দিলে গিট ব্যাশের টার্মিনাল অনেক রকম হয় আর কি। উইন্ডোজের টার্মিনাল হ্যাঁ, আছে, তারপরে ম্যাকের আলাদা আছে, অনেক রকম টার্মিনাল হয়, ওদের কোডের একটা ডিফারেন্স থাকে। এই কোডটা রান করেন তো। শো করছে পাইয়ারও পাঙ্গো। হ্যাঁ, পাইথন আর পাইয়ারোটটা শো করছে, এবং লিভে গেলেও দেখতে পাবেন। আচ্ছা, তো মোটামুটি সেট আপটা এরকমই। সেট আপের জন্য আমি একটা গাইড পাঠাবো না পরে, হ্যাঁ আমি একটা গাইড বানাইছি, এটা একটু ঠিক করতে হবে আপনাদের এই আজকের ইয়ে অনুযায়ী। ঠিক আছে, ধন্যবাদ মিজু ভাই, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি স্ক্রিন ভাই শেয়ারিং। আমি শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আজকের ক্লাসে ঠিক আমরা আছে। চলে যাই। নোট একবারে দেওয়া যায় তো? আমির ভাই, হ্যাঁ কি ইনস্টল করছেন সবগুলোর নোট যদি সিরিয়ালি একবার দেওয়া যায় তো তাহলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল আমি একটা নোট বানাইছি, এই যে এটা বানাইছি, এটা একটু আপনার মডিফাই করতে হবে আপনার ইয়ে অনুযায়ী। এই যে আজকে এই একটু ডিফারেন্ট ভাবে দেখলাম তো আপনার উইন্ডোজে, সেই অনুযায়ী আমি একটু আপডেট করে তারপর পাঠাই দেবো। আর এটা একটু কমপ্লেক্স, এটা একটু সিম্পলিফাই করবো।
আচ্ছা ঠিক আছে, আপনি এটা শেয়ার করে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ ইয়ে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি আমার আচ্ছা আমার এখানে ঝগড়া লাগছে, এক সেকেন্ড। রাস্তার আওয়াজ আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আহ প্যান্ডাস সম্পর্কে জানবো। তো প্যান্ডাস আমি যদিও আমার প্রফেশনে ইউজ করি না, কিন্তু এটা খুব ইউজফুল একটা টুল। বিশেষ করে যখন আমি এই ডেটা নিয়ে কাজ শুরু করছিলাম, ডেটা সায়েন্টিস্টরা প্যান্ডাস খুব ইউজ করে। ওদের জন্য এটা একদম ব্রেড অ্যান্ড বাটারের মতো। ডেটা ম্যানিপুলেশন করা, ডেটা বোঝার জন্য, ডেটার যেকোনো ডেটা দেখার জন্য, ছোট আকারে যেগুলো নিয়ে কাজ করা হয় সিএসভি ফাইল দিয়ে ইউজুয়ালি। প্যান্ডাস খুবই ভালো একটা টুল। তো এটার কাজ অনেকটা এটা আমি না ইউজ করলেও এটার কাজগুলো আমি সিকিউরলি করি। তো এখানেও এটা পাইথনের একটা লাইব্রেরি, যেটা আপনারা দেখলেন আমরা লাইব্রেরি ইনস্টল করলাম। এটা অনেক পাওয়ারফুল ম্যানিপুলেশনের জন্য। তবে এটা লিমিটেশন আছে যে এটা ছোট আকারে করা যায়। এটা অনেক প্রোডাকশনের জন্য খুব একটা সুইটেবল না। আম তো আপনাদের জন্য একটা বিষয় গুণিত আছে। সেটা হচ্ছে যে আমাকে আপনাদের একজন রিকোয়েস্ট করছিল, যে মৃধা ভাই বোধহয় রিকোয়েস্ট করছিল। ১ সেকেন্ড। কোর্স আউটলাইনটা লোড করি। কোর্স আউটলাইন। কোর্স আউটলাইনটা একটু আপডেট করা হয়েছে। সে এখন আমরা প্যান্ডাসের পরে পাইস্পার্ক দেখব। ভাই তো আমাদের যেটা দিছিলেন এটাই তো, এটা তাই না? হ্যাঁ, ওটার পরে জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা এড হয়েছে। তা আপনাদের একটা মানে একটা ২ টা সেশন এড হয়েছে। এটা ও মৃধা ভাই রিকোয়েস্টে আমি এড করছি। ভাই, এটা আমি এটা ১ম খুবই এ ভালো এভয়েড হয়েছে। হ্যাঁ, এভয়েড করছিলাম এটা। এটা এটা আমি যদি ইউজ করি না, কিন্তু এটা ইউজফুল একটা টুল। এটা মানে অনেক জায়গায় যেহেতু ইউজ হয়। মৃধা ভাই বলছে যে এটা বাংলাতে এটার খুব একটা টিউটোরিয়াল নাই। সো এইজন্য আমি এটা একটু আ নিলাম আরকি, এই চ্যালেঞ্জটা। সো এটার ডিফারেন্স হচ্ছে এই যে প্যান্ডাস বলতে পারেন যে ছোট আকারের পাইস্পার্ক, আর মানে যদি সহজভাবে বলি আরকি। আর পাইস্পার্ক হচ্ছে যে মাল্টি নোডে স্কেলে কাজ করে পাইস্পার্ক। এজন্য এই ২ টা পাশাপাশি রাখছে। এই ২ টা কোর্স আমরা হয়তো ৩ টা ক্লাসে শেষ করব। যদিও ২ টা ক্লাসে দিছি, কিন্তু ২ টা ক্লাস শেষ হবে না। মিনিমাম ৩ টা ক্লাস লাগবে। এটা শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ পাইস্পার্ক দেখব। আপডেটেড ইয়েটা আমি পাঠায় দিব, কোর্স আউটলাইনটা। এখন আমরা যেটা ইনস্টল করলাম, নিজে ওয়াইজে ইনস্টলেশন দেখালো। তারপরে আমি এখানে আমার এখানে আছে কিনা এনভায়রনমেন্ট, সেটা আমি দেখি। আমার এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে। এখানে যেমন আ পাইথন আমি সিলেক্ট করতে পারি যে এখানে আমার 14 আছে, 12 আছে। একটা হচ্ছে যে আমার কম্পিউটার ওয়াইড যেটা মূল, আর এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমি অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট এর মধ্যে আছি। প্যান্ডাস ভিএনভি এর ভিতরে আছি। এই যে এটা আমার হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা দেখাচ্ছিল।
সেখান থেকে আমি এখানে কার্নেল সিলেক্ট করে দিছি যে আমি পাইথন সিলেক্ট করছি যে আমি এই এনভায়রনমেন্টের পাইথন ইউজ করতে চাই। আমি ইচ্ছা করলে এটা সিলেক্ট করতে পারবো। আবার এটা সিলেক্ট করতে পারবো। কিন্তু আমি এই VS কোডের মধ্যে এখান থেকে পাইথন ভার্সনটা সিলেক্ট করা যায়। ভাই এটা হচ্ছে আমি তো VS পারতেছি না, কারণ আমি তো পাইথন ওইটা ইনস্টল করছি, এই যে আর একটা ভার্সন, দুইটাই করছি কিন্তু হচ্ছে না। আপনাকে এখানে আপনি তো এখনো ওই যে কোনো ফাইল ওপেন করেন নাই পাইথন, তখন পাইথন ফাইল ওপেন করলে হয়তো দেখতে পাবেন। আমি আগেরটার জন্য তো আমি কিছু কোড করছিলাম পাইথনের, যেটা যেটা দিয়ে আমি এসকিউএল এর ডাটা আপলোড, মানে টেবিল গুলো আপলোড দিতাম আর কি, যেটা দিয়ে আমি পোস্টগ্রেসে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি আপনি করা আছে। এটাতে একটা ফাইল ওপেন করছি যেটাতে আমি আমি কাজ করি, যেমন পাইথন ওই ওয়ার্কস্পেস নামে একটা পাইয়া করা আছে। এখন নতুন করে দুইটাতেই কি আবার করতে কাজ হবে? করবে, দুইটাতেই কাজ করবে। ওই জিনিসগুলো বেশিরভাগ জিনিস কাজ করে। কিন্তু দেখা যায় কিছু, কিছু জিনিস যেগুলো একটু রেয়ারলি ইউজ হয়, সেগুলো হয়তো একটু ভাই কাজ আমি করে তো না। একটা ফাইল আগে থেকে ক্রিয়েট করা, যেটা পাইথন ওয়ার্কস্পেস নামে একটা করা। এমনকি আবার নতুন আপনি করে কোনো ফাইল ওপেন করব, না এটা দিয়ে হবে? আপনার মানে VS কোড ওপেন করা? হ্যাঁ, বিএস কোডে তো আমি বললাম না, পাইথন মানে ওয়ার্কস্পেস নামে একটা ফাইল করা আছে, যেটার মাধ্যমে আমি এই যে সিএসভি ফাইলগুলা বিএস কোডে আপলোড দিই আপনি আর ওই কি। যখন আপনি যখন টার্মিনাল রিলোড দিবেন বা নতুন করে বন্ধ করে আবার খুলবেন, তখন ওই নতুন পাইথন আপনি যেটা ইনস্টল করছেন অন্য জায়গা থেকে অন্য টার্মিনাল থেকে ইনস্টল করলেও এই টার্মিনালে চলে আসবে যখন আপনি রিলোড দিবেন। তা আমি আবার কেটে দিছি, কেটে দিয়ে আবার রিলোড দিছি, তো তো কিন্তু আসতেছে না। ভাই, আপনি আমার মনে হয় পাইথন কি আমাদের ক্লাস চেক করতে ভার্সন শেষ চেক করে করতেছেন দেন কিভাবে? হচ্ছে আপনি এটা একটু চেষ্টা করবেন। একদিনে তো একসাথে সবকিছু হয়ে যাবে না, আপনি দেখবেন। নাহলে আমাদের আসলে সময় তো নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাসের অনেক লিমিটেড সময়। আমি ওই যে আমি যে ইনস্ট্রাকশনটা দিব আপনাদের ওখানে, আমি না হয় এই কি বলে এই জিনিসটা একটু ক্লিয়ারলি লিখে দিব না, আপনি ওটা ফলো করেন। এগুলা একটু ডিবাগিং এর বিষয় আর কি, একটু সময় লাগে। মানে ডেভেলপারদের এই সারাদিন ডিবাগই করতে হয়, এগুলো আস্তে আস্তে আর কি আয়ত্তে আসে। তো ভাইয়া আমরা আচ্ছা যদি ঠিক এভাবে আছে। না গাই তো ক্লাসগুলো ফলো করতে পারবো না। দেন সাপোর্ট ক্লাসের একটা ব্যবস্থা করেন, যেন এগুলো অন্তত ক্লিয়ার থাকে আমাদের। ইনস্টলেশনটা প্রসেসটা ভালো ক্লিয়ার না হইলে তো আমরা তো কাজও করতে পারবো না। এটার মানে ওভাবে সাপোর্ট ক্লাস তো আমার কাছে কোনো ব্যবস্থা নাই। ভাই, এটা আপনাদের গ্রুপে আপনি মানে নক করলে ট্রাই যে করতে কাউরে হবে। আপনি আপনি আপনারে হচ্ছে হেল্প করবে। আপনি হচ্ছে কোনো একদিন নক দিয়েন, আমারে নক দিয়েন, সমস্যা নাই, আমি আপনারে হেল্প করবো। মেধা ভাই, আপনি কি ইন্টারেক্টিভের কেউ নাকি আপনি স্টুডেন্ট? আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের এটাই দুইটাই, এখন স্টুডেন্ট প্লাস হচ্ছে আমি যদি ইনস্ট্রাক্টর। আপনি আপনি যদি ইনস্ট্রাক্টর। ইন্টারেক্টিভের প্রতিনিধি হন, তাহলে পরে আপনার এই যে আপনার আলাদা করে নক দেওয়ার কিছু নাই। ইন্টারেক্টিভের হলে পরে আপনারা এই স্যারের বাইরে না, তো এক এখানে জায়গা থেকে এখানে স্যার উনি সে লাগবে। স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট সে, আর যদি এখানে স্টুডেন্ট হয়ে স্টুডেন্ট। তাহলে আমি তো আপনার কাছে নাও যাইতে পারি, আমি তো ইন্টারেক্টিভের কাছে চাইতে পারি। আপনি 2 লাইন আগায় আসলে হবে না। ভাইয়া, কিন্তু বেসিক জিনিস এটা তো আপনাকে আসলে জানতে হবে এখন, না হলে তো আমরা আসলে, ভাই, আরো বেসিক অনেকে জিনিস আছে। জানি না বলে আমরা টিচারের কাছে আসছি। আমরা বেসিক জিনিস টিচারের কাছ থেকেই নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নেন। নেওয়ার ইচ্ছা থাকলে ভাই যে কোনো জায়গা থেকে আসলে নেওয়া যায়, কারোর অসুবিধা না করে নেওয়া যায়। আচ্ছা শেখার মিদা আসলে ভাই, ইচ্ছাটাই মেন। শুনেন মিদা ভাই, কথা না পারে আমরা দেখি না, প্রয়োজন হলে আপনাকে নক দিব, সমস্যা নেই। সমস্যা নেই, এগুলা এগুলা আপনারা সমাধান করতে পারবেন। রিসোর্স দেওয়া থাকবে, তারপরেও যদি না পারেন তাহলে আমরা আলাদা করে কোনো একটা ব্যবস্থা করব। কিন্তু আমরা ওই এনভায়রনমেন্ট এগুলো তো হ্যাঁ রেডি করতেই হবে সেগুলোর। আর আমি ইন্টারঅ্যাক্টিভের সাথে কথা বলবো না, যে ওদের সাপোর্টের জন্য কি ব্যবস্থা আছে, এটা যেহেতু আমার প্রথম ইয়ে, আমি ওদের সবকিছু নিয়ম জানি না। ভাইয়া, ওদের সাপোর্টের কিছু ব্যবস্থা থাকতে পারে, কোথায় সেটাতে আমি ইউজ করতে পারবো। আমরা উস্তাদের সাথেও আছি তো, হ্যাঁ, ওনারা যেটা করে, টিচার যিনি থাকেন মেন পার্ট, উনি হয়তো 2টা ক্লাস রাখেন, আর ওনার আন্ডারে হয়তো বা আরো 2টা ক্লাস তারা সাপ্তাহিক রাখে। সেগুলো জুনিয়ররা করায় বা অন্য টিম যারা থাকে তারা করায়, কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করে।
টিচার সবসময় সময় দিতে পারে তা না, ওনারা ম্যাক্সিমাম 2 দিন নিয়ে বড় ক্লাস করে এক সপ্তাহ। তো এটা একটা ফর্মুলা হইতে পারে, আদারওয়াইজ অন্য ফর্মুলাতেও যাওয়া যেতে পারে। কিন্তু ধরেন যে হ্যাঁ, আমরা একজন আমাদের অবশ্য আরেকজনকে আমাদের যে ভিডিওটা আছে, প্রথমবার যেহেতু আমি দেখাইছি, হয়তো প্রথমবার যেহেতু অনেকগুলো নলেজ প্রথমে হয়তো নাও ধরতে পারেন আর কি। নেক্সট টাইম যখন একদম আমি ওইটাই বলতে ভিডিওটা চাচ্ছি। আবার, হ্যাঁ, ভিডিওটা আবার যদি দেখেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ ওখানে বলতেছিলাম, আমরা কিন্তু আপনার কষ্ট ইন্টারঅ্যাক্টিভলি সলভ করতেছি। প্রথমেই ধরেন যে আপনার এই ইনভারনমেন্ট তৈরি করতে আপনার একটু কষ্ট হবে, তারপর যখন ইনভারনমেন্ট যখন হ্যাঁ, শিখে যাবে তখন কোড তো আপনি আপনার মতো করে টেনে নিয়ে যেতে পারবেন। তো এখানে হ্যাঁ, হয়তো একটু হ্যাঁ, সময় বেশি দেওয়া লাগতে পারে আপনার স্টুডেন্টের। হ্যাঁ, এইজন্য আমি আজকে আজকে জিনিসটা দেখালাম। যেমন আমি পাইথন ইনস্টল করার সময় ইনিশিয়ালি কিন্তু আমি রিসোর্স দিয়ে দিছিলাম। তারপরে আজকে একটু দেখালাম, কারণ আজকে যেটা ছিল, আজকে আমাদের শেখারও কিছু ছিল। আ এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এর শেখানোর বিষয় ছিল, রিকোয়ারমেন্ট টেক্সট, এটা শেখার বিষয় ছিল। এজন্য এটা আমি আলাদাভাবে শুরুতে সেটআপ এর একটা করলাম। আর আমি একটা ফাইলও রেডি করছি। এই ফাইলটা আমি আরেকটু মডিফাই করতে হবে। আরেকটু ইজি করতে হবে। একটু হয়ে গেছে এটা। আর বাস্তবে এই যেভাবে আমরা ইনস্টল করছি তার থেকে একটু আলাদা এটা। যেহেতু অনেক ভার্সন থাকে, অনেকভাবে ইনস্টল করে একই কাজ করা যায়। সেই মডিফাই করে আপনাদের আপলোড করে দেব। আর ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। আ সব মিলে আশা করি হয়ে যাবে। তারপরে যদি না হয়, তারপরে কি ব্যবস্থা করা যায় সেটা আমি দেখব না আলাপ করে। এটার আরেকটা কি সলিউশন করা যায়। ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাসে আগাই। এ আমরা ১ম এ দেখলাম এখানে ইম্পোর্ট এর বিষয় আছে। আচ্ছা, এখন আমাদের লাইব্রেরি তো আছে, হ্যাঁ? লাইব্রেরি আপনারা তো দেখলেনই যে এখানে আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট টা ওপেন করি, আমাদের লিব, এখানে অনেকগুলো লাইব্রেরি আছে। কিছু লাইব্রেরি বাই ডিফল্ট থাকেই। কিছু লাইব্রেরি যেগুলো বিশেষ করে আমরা নিয়ে আসছি, সেগুলো এভাবে আ প্রত্যেকটা ফাইলের ভেতরে, যেমন এই ফাইলটা, এটা যেহেতু একটা জুপিটার নোটবুক, এজন্য এক্সটেনশনটা এরকম IPYNB। ইউজুয়ালি আমাদের পাইথনের এক্সটেনশন হয় .py। তখন আপনি যদি ওই ফাইলের মধ্যে ওই লাইব্রেরির প্যাকেজগুলো ইউজ করতে চান, তখন আপনার এভাবে ইম্পোর্ট, ধরেন ওই যে মডিউলের নাম লিখলাম, প্যান্ডাস দিলাম। আর সাথে অ্যাজ যেটা দেওয়া হয়েছে, প্যান্ডাস লেখাটা বড়, এটাকে রিনেম করা হয়েছে। মানে এলিয়াস করা হয়েছে। এলিয়াস বলে, প্যান্ডাস হচ্ছে আমার সেই আ লাইব্রেরির নাম। তাকে আমি পিডি হিসেবে বললাম। এখন প্যান্ডাস যা, পিডি ওটা। পিডি, এখানে পিডি লেখা যা, এই প্যান্ডাস লেখাও তা। এটাকে বলে এলিয়াসিং। সিকিউএল এ, যেমন এসকিউএল এও এই জিনিসটা অনেক থাকে। তো আমরা ১ম এ প্যান্ডাস ইম্পোর্ট করলাম, নামপাই ইম্পোর্ট করলাম। নামপাই আমরা শিখব না। নামপাই পিওরলি অনেকটা ম্যাথমেটিক্যাল একটা লাইব্রেরি। কিন্তু নামপাই আসার কারণ হচ্ছে প্যান্ডাসটা নামপাইয়ের উপরে বানানো। নামপাই হচ্ছে বেস লাইব্রেরি বলতে পারেন। তার উপর প্যান্ডাস একটা র‍্যাপার বানানো, যেটা আমাদের ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্টদের ইউজ করার জন্য। NumPy এর মধ্যে অনেক অপটিমাইজ থাকে সবকিছু। ডেটা ফর্ম অ্যারে থাকে এগুলো। এটা খুবই স্পিডে কাজ করে। তো সেটার পাওয়ার ইউজ করে প্যান্ডাস আরেকটা স্পেশাল র‍্যাপার দেওয়া। তো ১ম এই আমরা যেটা করলাম যে দেখলাম যে আমাদের পিডি এবং এনপি, এটার ভার্সন গুলো কি আছে, বা এটা ইনস্টল করা আছে কিনা। ইনস্টল করা না থাকলে ভার্সন এরর দিবে। আর ইনস্টল করা থাকলে সবগুলোর ভার্সন আসবে। ২ টা কাজ একসাথে হলো। যদি অলরেডি রান করা হইছে, এই প্যান্ডা ভার্সন, এই যে ফস্ট্রিং, যেটা আপনারা শিখছেন, প্রিন্ট ফস্ট্রিং এ প্যান্ডাস ভার্সন, এখানে এই জিনিসটা রিপ্লেস হয়ে এটাতে একটা ভেরিয়েবল, এটা রিপ্লেস হয়ে এটার ভার্সনটা প্রিন্ট হয়ে গেছে। এই জিনিসটা রিপ্লেস হয়ে এটার ভার্সন প্রিন্ট হয়ে গেছে। ওকে, ফার্স্ট পার্ট শেষ। প্রশ্ন ছিল ইনস্টলেশন এখানে। হলো। হ্যাঁ, আমি একটু জি। ক্লিয়ার হতে চাচ্ছি যে আসলে আমরা তো যে নোটপ্যাড নোটপ্যাড ইউজ করতেছি, তারপরে হচ্ছে আপনার এখানে পান্ডাস ইউজ করতেছি, ন্যাম্পা ইউজ করতেছি, এগুলো লাইব্রেরি হিসাবে ইউজ করতেছি। কিন্তু যখন সরাসরি আমরা পাইথনটা কখন লিখি, পাইথনের কোডটা কখন লিখি, আবার কখন আমরা হচ্ছে এই যে এখন যেই ভার্সনটা আপনি ইউজ করতেছেন নোটপ্যাড,
না এটা জুপিটার এখানে কিন্তু জুপিটার মানে নোট হ্যাঁ সবই পাইথন কিন্তু আলাদা জি কিছু জি না জি, আমি কিন্তু। সেটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা কোড গুলা তো সবসময় আমরা পাইথনেরই লিখতেছি তাই না, হ্যাঁ কিন্তু হ্যাঁ কখনো হয়তো বা আমরা সরাসরি পাইথনের উপরে লিখতেছি, কখনো ভিএস কোডে এসে হচ্ছে ভিএস কোডে সরাসরি পাইথনের ফাইলে, আবার কখনো হচ্ছে জুপিটার নোটবুকে লিখতেছি। তো আসলে আমরা হ্যাঁ ওই হ্যাঁ পার্সোনাল যখন আমরা প্রফেশনালি কাজ করতেছি, মানে আপনি যখন প্রফেশনালি কাজ করতেছেন কোনটা ইউজ করেন বেশি বা কোনটা আমাদেরকে ফোকাস করতে হয়? আমরা আমরা যেহেতু ডেটা ইঞ্জিনিয়ার্স আমাদের ডট পাই ইউজ হয়। ডট পাই ডট আর পাই না? যারা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট ওরা জুপিটার নোটবুক ইউজ করে। আচ্ছা ডেটা ঠিক আছে। ইঞ্জিনিয়ারও আছে কিন্তু অত বেশি না। মানে এই নোটবুক ইউজ করা খুব বেশি আমি দেখি নাই। সামান্য কিছু হয়তো দেখছি। কিন্তু আচ্ছা ঠিক আছে। মূল ডিফারেন্সটা ট্রান্সফরমেশন কিসের ডট পাই কারণে? এর মধ্যেই হয়। মানে এই আচ্ছা। চয়েসের ডিফারেন্সটা কি কারণে স্যার? আসলে আ স্ক্রিপ্টিং কিন্তু ডট পাইটাই আসলে লজিক্যাল আরকি। আর এটার আসলে বেনিফিট হচ্ছে এইভাবে দেখতে পারা যায়। মানে রেজাল্টস গুলো আমি দেখতে পাই। তো এখন যারা নোটবুক ইউজ করে অভ্যস্ত, বিশেষ করে ডেটা সায়েন্টিস্টরা ওরা ভাগ বাই ভাগ করে দেখতে অভ্যস্ত। তো তারা হয়তো তার প্রেফারেন্স এর জন্য এটা ইউজ করতেছে। এখন আ কোনো একটা সিস্টেম বা কোনো একটা মানে ভেন্ডর প্রোভাইডার ওরা হয়তো নোটবুকও সাপোর্ট করতেছে। ওইটা আলাদা হিসাবে। কিন্তু ডিফল্ট হচ্ছে ডট পাই। বুঝছেন? ডিফল্ট হচ্ছে ডট পাই ওটাই আগে আসছে। জুপিটার হচ্ছে পরে এটার উপর একটা র‍্যাপার। এই যে এই বেনিফিটটা এই যে আমি এখানে লেখা, এখানে এই পাশ অংশটা টেক্সট। আবার এইটুকু অংশ আবার কোড। কিন্তু জি আপনার ডট পাই এর মধ্যে তো পুরাটাই কোড। এই বেনিফিটটা দেওয়ার জন্য আম জুপিটার নোটবুক ইউজ করে। যারা জুপিটার নোটবুকে অভ্যস্ত তাদের জন্য হয়তো কেউ কিছু বেনিফিট পাইপলাইন এর জন্য Databricks এ হয়তো কিছু অপশন থাকতে পারে। আমি যতটুকু মনে পড়তেছে যে আমি দেখছিলাম। কিন্তু ডিফল্ট হচ্ছে ডট পাই ইউজ হবে। আচ্ছা ক্লিয়ার ভাই। হ্যাঁ। নেক্সট হচ্ছে আমরা আমরা বিল্ডিং ব্লকস নিয়ে শুরু করি। ১ম এ আমরা প্যান্ডাস এর যে ডেটা টাইপস গুলো আছে সের মধ্যে সিরিজ দিয়ে কাজ শুরু করি। সিরিজ হচ্ছে আপনার একটা কলামের টেবিল বলতে পারেন। যে এখানে একটাই কলাম থাকবে, রো অনেক থাকতে পারে। সো আমরা রান করে দেখি। তারপর আমি এক্সপ্লেইন করতেছি। প্যান্ডাস এই তার যে সিরিজ তার ভিতরে যে ক্লাসটা আছে মেথড হিসেবে মানে কল দিলাম। তার ভিতরে আমরা একটা লিস্ট পাঠালাম। লিস্টের মধ্যে কয়েকটা নাম্বার পাঠায় দিলাম। সবগুলো একই ডেটা টাইপ। সবগুলো ফ্লোট। এখন আমি এই জিনিসটাই প্রিন্ট করতেছি। আর টাইপ হিসেবে প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে এটা মানে আমাদের যে ডেটা টাইপ দেখছিলাম আমরা ইন্টিজার, ফ্লোট, তারপরে লিস্ট, ডিকশনারি। এখন এখানে দেখেন এইখানে আরেকটা ডেটা টাইপ দেখা যাচ্ছে যেটা প্যান্ডার কোড সিরিজ এই নামে আছে। তো এটা একটা লিস্ট কিন্তু প্যান্ডার লিস্ট। এটা ম্যানিপুলেশন এর জন্য প্যান্ডার যে বিভিন্ন মেথড আছে, বিভিন্ন ফাংশনস আছে ওগুলো ইউজ করার জন্য এই সিরিজে সেটা নেওয়া হয়। তারপর এর ভিতরে অনেক ফাংশনস আছে, অনেক ইউজেস আছে। সেগুলো আমরা সামনে কিছু দেখব। সেটা এখানে আমরা এই যে দেখেন ডেটা টাইপ বলা আছে। যে এগুলা সব ডেটা টাইপ হচ্ছে এটা একসাথেই প্রিন্ট হইছে এর মধ্যে। এই ডেটা টাইপ সবগুলো ফ্লোট। সিরিজের মধ্যে সব একই রকম ডেটা টাইপ থাকবে। আচ্ছা। এই সিরিজের মধ্যে এখন আমরা আরেকটা প্যারামিটার এড করতে পারি সেটা হচ্ছে ইনডেক্স। এখানে যেমন ইনডেক্স ডিফল্ট ছিল 0, 1, 2 এভাবে। আমরা যদি এখন বলে দিই যে এই এই আইটেমগুলোর ইনডেক্স সহ বলতেছি একটা ডিকশনারির মতো কিন্তু খেয়াল করলে দেখবেন যে এটা একটা ডিকশনারির মতো। ইনডেক্স বলে দিলাম আর তাদের ডেটাও বলে দিলাম। প্রিন্ট করলাম। ডেটা টাইপ এখনো ফ্লোট কারণ ডেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে ইনডেক্স। পাশাপাশি চলে আসলো।
আচ্ছা। এখন সিরিজের মধ্যে আমরা আরো কিছু অ্যাট্রিবিউটস আমরা একটু দেখব যে কি অ্যাট্রিবিউটস এর মধ্যে আছে। মানে রেগুলারলি ইউজড কিছু অ্যাট্রিবিউটস। তো আমরা ১ম এ দেখতে পাচ্ছি যে ভ্যালুস অ্যাট্রিবিউটস ইউজ করা হইছে। যখন আমরা এই যে এই সিরিজটা কিন্তু ভ্যারিয়েবল এর ভিতরে। এ এ এটা পুরোটাই প্রাইসেস এর ভিতরে। প্রাইসের সাথে যদি আমি ডট দিয়ে ভ্যালুস যেগুলো আছে সেগুলো সে প্রিন্ট করতে আছে। ইনডেক্স আছে, আছে সবকিছু আছে। কিন্তু যখন ভ্যালুস দিব আচ্ছা আমি যদি এটা ইনডেক্স দেখতে চাই লিস্ট আকারে তাহলে প্রাইসেস ডট ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। টু লিস্ট মেথড ইউজ করলাম। এটা লিস্ট আকারে সবাই কেটে আসতেছে পাচ্ছেন? জি হ্যাঁ ভাইয়া, ভাই, মাঝে একটু কথা কেটে এখন গেছে। কি ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, এখন ঠিক ঠিক আছে আছে। ভাই। আচ্ছা। আ আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে আ আচ্ছা এখানে যেমন কয়েকটা অ্যাট্রিবিউট যে ডেটা টাইপটা বাই ডিফল্ট চলে আসতেছিল ফ্লোট 64 এখানে ওদের ডেটা টাইপের রিপ্রেজেন্টেশন একটু আলাদা আরকি। ফ্লোট 64 এভাবে দেয়। তো এখন আমরা ডি টাইপ দিলে এটা খুবই ইউজ হয় ডেটা টাইপ বোঝার জন্য। ডি টাইপ দিলে ডেটা টাইপ ফ্লোট 64 আর এটার সাইজ এখানে আমাদের কয়টা রো আছে? ৩ টা সাইজ ৩। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটা সিরিজ আছে। সিরিজের বিভিন্ন যে চরিত্র অ্যাট্রিবিউটস সেগুলো আমরা বিভিন্ন আ একটা ফাংশন এড করেই এই ডেটার বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসতে পারতেছি। এটা যদি অনেক বড় হইতো, আমরা এটার সাইজ জানতে চাইতাম। ধরেন ১,০০,০০০ রোজ। আমরা তো গুনতে পারতাম না। এখন তো দেখতে পারতেছি যে ৩ টা। কিন্তু এই যে ইমাজিন করেন এটা অনেক বড়। আপনি শর্টকাটে সাইজটা জানতে চান। ডেটা কি টাইপের আছে সেটা জানতে চান। তখন লিস্ট করে খুব সহজে জানতে পারবেন। সেম বলতে পারেন যে একটা মাল্টিপল সিরিজ দিয়ে আমরা ডেটা ফ্রেম বানাতে পারি এবং একটা সিরিজ দিয়েও আমরা একটা সিঙ্গেল ডেটা ফ্রেম হতে পারে। যে এক রোয়ে আ এক এক কলামের টেবল। এখানে একটা এক্সাম্পল আমরা দেখি। আমরা যেটা আগে শিখছিলাম ডেটা ফ্রেমের সিরিজের pd.series দিয়ে আমরা প্যারেনথেসিস এর মধ্যে এভাবে সিরিজ তৈরি করছিলাম লিস্টের মধ্যে। আর এখানে একটা আমরা ডিকশনারি পাঠাচ্ছি। এখানে যেমন আমরা একটু ডিফারেন্সটা দেখি। এখানে যেমন একটা লিস্ট পাঠিয়ে দিছি সেটা সিরিজ হয়ে গেছে। আর তার ইনডেক্স বানানোর জন্য আরেকটা লিস্ট পাঠিয়ে দিছি ইনডেক্স আ প্যারামিটারের মধ্যে। জিনিসটা হচ্ছে এভাবে। আর এখানে হচ্ছে আমি একটা ডিকশনারি যে আমরা ডেটা টাইপ শিখছিলাম, সেই ডিকশনারি ফরম্যাটটা যদি আমি pd.data ফ্রেম যে ক্লাসটা আছে এর মধ্যে যদি দিয়ে দেই, তাহলে এই পুরো জিনিসটা একটা ডেটা ফ্রেম হয়ে যাবে। ডেটা ফ্রেমটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমার রাখতে হবে। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ডিফল্ট ইনডেক্স 0, 1, 2 0 দিয়ে শুরু হচ্ছে 1 থেকে না। আর এটা হচ্ছে হেডার। হেডার গুলো হচ্ছে প্রোডাক্ট, প্রাইস আর স্টক। এগুলা হচ্ছে ওর মানে কলামের নাম। যে ডেটা ৩ টা রো আছে ল্যাপটপ, ফোন, ট্যাবলেট। এটা হচ্ছে আমাদের টেক্সট আ
স্ট্রিং টাইপ। এখানে আমাদের ফ্লোট টাইপ আছে 99.9, এখানে ইন্টিজার টাইপ গুলো আছে। তো এটা একটা টেবিল আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে, আস্তে সেই টেবিল আসতেছে, সেই ডেটাই আসতেছে, সেই ডেটাই আবার ম্যানিপুলেটিং সেই সেই জায়গায় আমরা যাচ্ছি। এখন এর আম এটা তো মাত্র শুরু হলো ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমই চলতে থাকবে। সো আপনারা আস্তে, আস্তে আরো বুঝতে পারবেন। ডেটা ফ্রেমে যখন আমরা একটা প্যারামিটার পাঠাবো, সে ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারবে। কিন্তু আমি যদি আরো কিছু এখানে 0, 1, 2 ছিল, এখানে আমরা ইনডেক্স বলে দিলাম এভাবে। সে একই ডেটা ফ্রেমটাই এই ডেটাটাই যখন আবার এখানে পাস করব, এই ইনডেক্সটা আমি একটা কাস্টম ইনডেক্স দিয়ে দিলাম। P001, P002, P003, বাকি সবকিছু একই রকম আছে। সো আমরা এখানেও দেখলাম যে ইনডেক্স দিয়ে আমরা ইনডেক্সটা চেঞ্জ করতে পারি। এখানেও সেম। সো ফার এই ২ টা ডিফারেন্স হচ্ছে যে ওখানে শুধু একটা সিরিজ ছিল, একটা কলাম ছিল। আর এখানে হচ্ছে মাল্টিপল কলামস। হ্যাঁ ভাইয়া, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, এই পান্ডাস না, এটা কি, মানে এটাতে কি কাজ করতেছে একটু যদি বলতেন শর্টে। প্যান্ডা হচ্ছে এই যে ডেটা ম্যানিপুলেশন, ডেটা অ্যানালাইসিস। যখন আমরা তো ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতেছি। জি ভাইয়া। তারপরে আমাদের কাজই হচ্ছে যে বিভিন্ন টেবল নিয়ে কাজ করব। বিভিন্ন ধরেন এক্সেল শিট নিয়ে কাজ করব। এক্সেল শিটে কি থাকে? রোজ থাকে, কলামস থাকে। ওই ধরনেরই কিন্তু একটা সেটিং। আপনি এক্সেল শিটে যে কাজগুলো করতে পারতেন, এক্সেল শিটেও কাজ করতে পারবেন আপনি ফর্মুলা লিখে, লিখে। আমি জানি না আপনাদের কার অভিজ্ঞতা আছে, তারা হয়তো রিলেট করতে পারবেন। এক্সেল শিটেও কিন্তু কিছু, কিছু কাজ অনেক কাজই করা যায়। কিন্তু এক্সেল এর একটা লিমিটেশন আছে। তার সাইজ অনুযায়ী যে লিমিটেশন আছে, সে সে তার সাইজ অনুযায়ী কি বলে? আ আমি এক্সেল থেকে কিন্তু ট্যাশবোর্ডও বানাইতে পারবো। মানে ডেটা থেকে আমাদের কাজ হচ্ছে যে ডেটাকে রেডি করে দেওয়া যেন ডেটা ইঞ্জিনিয়ারের কাজ কি? ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে র ডেটাকে আ ফিক্সড ঠিকঠাক করে দিয়ে অ্যানালিস্টের কাছে পাঠানো, যেন তারা এটা নিয়ে কোনো একটা মিনিংফুল ইনসাইট বের করতে পারে। আ এর আ কেউ ডেটা সায়েন্সরা এটা নিয়ে হয়তো ইনফারেন্স করবে বা প্রেডিকশনস করবে। তো আমার সবকিছুর পিছনে তো আমার একটা ভালো ক্লিন ডেটা লাগবে। যেটা উম ডেটাকে ক্লিন করার জন্য, ম্যানিপুলেট করার জন্য ধরেন আমি এ এ এই এই যে এখানে সব ডেটা আছে, হ্যাঁ? অর্ডার আইডি। হ্যাঁ, অর্ডার আইডি এভাবে আছে। কিন্তু আমাদের পলিসি হচ্ছে ধরেন অর্ডার আইডির মধ্যে 1000 এ শুরু হবে। তখন আমার র ডেটাতে 100 এ থাকে, হ্যাঁ? তো এখন আমি একসাথে সবগুলাকে কিভাবে করব? তখন এই Pandas এর মতো একটা টুল ইউজ করব, যেখানে আমি হয়তো বলে দিতে পারব যে এই সবগুলোকে 1000 এড করে দিয়ে 1000 থেকে শুরু করো। তো এই যে ম্যাচ আকারে যে পরিবর্তন করা, ক্লিন আপ করা, এখানে হয়তো ধরেন বলবে যে এখানে ধরেন কোথাও স্পেস আছে এক্সট্রা। কোনো একটা সমস্যা আছে, হ্যাঁ? কোনো একটা ডেটা নাই। ওটা ফিল আপ করা বা কোথাও বানান চিটাগাংয়ের ধরেন বানান ভুল আছে। এক আইডি এরকম অনেক রকম কাজ করা যেত। মানে ডেটা ক্লিন করার জন্য, ডেটা ম্যানিপুলেট করার জন্য, ডেটা বানানোর জন্য, নতুন ডেটা মানে ফেক ডেটা জেনারেট করার জন্য এরকম অনেক রকম কাজ যে করতে হবে, এগুলো করার জন্য Pandas খুব ইউজফুল একটা টুল। একটা ছোট আকারে এটা খুব ইউজফুল একটা টুল। সেজন্যে আমরা আজকে ওই Pandas শিখতেছি। আশা করি ক্লিয়ার হইছে। জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। বাট ভাইয়া, আরেকটা কোশ্চেন ছোট করে, সেটা হচ্ছে যে প্রফেশনালি কি এই এই পেন্ডাসটাই ইউজ করে ডেটা ইঞ্জিনিয়াররা? হ্যাঁ, আমি যেমন ইউজ করি না। আমাদের ইউজ কেসে নাই Pandas। আর Pandas হচ্ছে বড় স্কেলে প্রফেশনালি কারা সবসময় ইউজ করে জানেন? ডেটা সায়েন্টিস্টরা ইউজ করে। ডেটা সায়েন্টিস্টরা প্রফেশনালি যে Pandas মানে ওটা মানে ওদের প্রধান টুল। ওরা এটাই সারাদিন ইউজ করে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা।
আমাদের ডেটা ইঞ্জিনিয়ারদের সিমিলার আরো টুল আছে তো। তা হুম আমরা হুম, আরো আরো ওগুলা তো আমরা আস্তে, আস্তে দেখব। তখন আপনি কম্পেয়ারও করতে পারবেন। আ বুঝতে পারছি। তো হয়তো আপনার কিছু ইউজ কেসে প্যান্ডাস আপনার ছোট ইউজ কেস। এই প্যান্ডাস হচ্ছে ছোট আকারে হয়। প্যান্ডাস ইউজফুল হইতে পারে। আর কারো যদি আ বড় কোম্পানি হয়, বড় সেটআপ থাকে তখন হয় আরো এক্সপেনসিভ আরো ইনটেনসিভ টুলস ইউজ করবে। it ডিপেন্ড করে আরকি। এটা বুঝতে একটা পারছি ভাই। ছোট কেউ এক্সেল দিল, এখানে ছোট একটা ইনসাইট বের দরকার। তো হয়তো কেউ করে দিল। আর যদি ইউজও না করা হয় আপনার এই জিনিসটা এত মা মা ওয়াইডলি ইউজড একটা টুল যে আমি এটা এক্সক্লুড করে যেতে পারতেছিলাম না। যে এটা আমার কাছে মনে হলো এটা কেউ যদি ইউজও না করে এটা ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা উচিত। বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনার একসাথে কয়েকটা জিনিস জানলে আপনার মাথায় অনেকগুলো অপশনস থাকবে, অনেকগুলো আইডিয়া থাকবে। তো আপনার আরো ভালো আরো ইনফর্মড হবেন আরকি। আচ্ছা ভাইয়া, এই এই কাজটা যে করতেছে, যে ডাটা ইঞ্জিনিয়ার, সে কাজটা করবে কি সার্ভারে, কোম্পানির যে সার্ভার থাকবে ওইখানে কাজ করবে, তাই তো? হ্যাঁ, সার্ভার বলতে হ্যাঁ, ক্লাউড মানে ক্লাউডে ধরেন। আপনি ব্যাক এন্ডে কাজ করবেন, তাই না? আপনি তো ব্যাক এন্ডে কাজ করবেন। আপনার ধরেন আপনার কোম্পানি ওরাকল চালায় বা এসিপি চালায়, আপনি তো ওই সার্ভারে কাজ করবেন, তাই না? হ্যাঁ, মানে ওরাকলে সার্ভারে এটা কাজ চলবে না। করে এই ডাটাটাকে হ্যাঁ হ্যাঁ, ওরাকলে এটা চলবে না আরকি। ওরাকল তো ডেটাবেজ না। না না, মানে ওরাকলে যদি না চলে, বা ওরাকলে যেহেতু জাভা দিয়ে ইউজ করে, তাহলে জাভাতে যেটা যায় ওটা আমি বলতেছি যে মানে এই ডাটা ইঞ্জিনের কাজটা টোটালি ব্যাক এন্ডে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকএন্ডে। তো তার ব্যাক মধ্যে এন্ডে কাজ আপনার করে। ব্যাকএন্ডের মধ্যে আপনার এই যে ডেটা ওয়্যারহাউস গুলো আছে এবং জি কি জি, আমি ওইটাই আপনার বলতেছি। আমি কম্পিউটার যেটা আমি আপনার কম্পিউটারেও আমি কিন্তু বলি অনেক কাজ করা যায়। আমি এই আপনার ওরিয়েন্টেশনের দিন, যেদিন আপনি আর ওই যে রজি ভাই না রথি ভাই উনি ক্লাস তসিফ ভাইয়া। নিতেছিলেন, মানে ওরিয়েন্টেশন, হ্যাঁ। সো আমি একটা কোশ্চেন করছিলাম যে ধরেন আমি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ। সো আমার এই ডাটা ইঞ্জিনিয়ারিং কাজ করা দরকার না। আমি ধরেন আমি এসিপি থেকে ডাটা নামাবো, আমি এক্সেল ফাইল নামাবো, সিএসবি ফাইল নামাবো, হ্যাঁ। তো ওই কাজগুলা কি আপনি আমাদেরকে দেখাবেন কিনা? যে আমি ডাটা সিএসভি ফাইল অ্যানালিসিস নামাবেন তো? করব, আমার মনে করেন আমি সিএসভি ফাইল এই নামাবেন তো? ওরা হ্যাঁ, হ্যাঁ। না না না, আপনার জন্য আমি তাহলে আমি এটা আপনার না জন্য না 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 ইউজফুল। না না, আমি বলি আমি আছে আমি ধরেন আমি মনে করলাম যে আমি ওরাকল থেকে আমি আমার কাস্টমার লিস্ট নামাইলাম। সো আমার 10,000 কাস্টমার লিস্ট আছে। সো ভিতরে ডাটা গুলা খুব এলোমেলো থাকবে। আমার যে এক্সেল ফাইলটা নামবে, আমি ওই এক্সেল ফাইলটা নিয়ে কাজ করবো, আমি ডাটাটা গুছাবো। আপনি কি ওই কাজটা আমাদেরকে দেখাবেন? এক্সেল ফাইল ইন্টিগ্রেট করে কিভাবে আমি ইন্টিগ্রেট করবো, আমি এখানে কোড লিখবো, আমার এক্সেল ফাইলে কাজ হবে, ওই জিনিসটাই কি আপনি আমাদেরকে দেখাবেন? হ্যাঁ, এখন আমি আমি যেটা কি আপনাকে দেখতেছি যে বুঝাইতে পারছি ভাইয়া? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি যেটা দেখতেছি হ্যাঁ, যে আজকের ক্লাসটা আপনার জন্যই মনে হয় সবচেয়ে বেশি ইউজফুল। ওকে। মানে আপনি না, আপনি এখন যে এটা এক্সেল ফাইল নামাবেন না? আমি এ আমি যেটা বুঝতেছি যে আপনি এই যে যে কাজটা করে এখানে দেখেন, দিতেছেন, এটা হচ্ছে এই আমি দেখেন। এক্সেল ফাইলটা ডাউনলোড করতে হ্যাঁ, পারবো। এই দেখেন। হ্যাঁ রিডিং সিএসভি ফাইল, রিডিং এক্সেল এন্ড জেসন ফাইল। এই যে আপনার এক্সেল হ্যাঁ, ফাইল। না না, এই যে এইখান থেকে এই যে আপনি যে প্রিপেয়ার করতেছেন, এই ফাইলটা নামানোর পরে কিন্তু আরো কাজ থাকে, আমি ওই কাজটার কথা বলতেছি। এবং আমি হ্যাঁ, হ্যাঁ। ওরিয়েন্টেশনে ওই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করছিলাম, তো তখন আপনি কোশ্চেনটা পাস করে দিয়েছিলেন ওই যে রসি ভাইয়ের কাছে। তো এখন আমি জানতে চাচ্ছি আমাকে কি ওই কাজটা দেখানো হবে কিনা। আপনি যেটা দেখাইতেছেন আমি ইজ গুড, যে আপনার কাজটা করার পরে এই ফাইলটা একটা সিএসবি বা এক্সেল ফাইল হিসেবে আমি ডাউনলোড করতে সিরাজ পারবো। ভাই, আপনি আরো জি, ক্লিয়ার করতে হবে আসলে যে আপনি কি কাজটা করেন, ফাইলটা নামানোর পরে আপনি কি কাজ করতে চান, আচ্ছা। মানে আপনি আমি কি কাজ, এক্সেলে কোন ধরনের কাজ এখন করেন? এখন ধরেন আমি এজিং করব। আমি ধরেন আমার আমার 10,000 কাস্টমার আছে, হ্যাঁ। আমার 10,000 হুম, কাস্টমারের এক্সেল ফাইল ডাউনলোড করার পরে এটাকে আমার করলেন। এজিং করতে হবে। আমার এজিং হয়তো বলতে? এজিং করতে হবে যে কার কাছে আমার কতদিন ধরে আমার টাকাটা পড়ে রয়েছে, আমার এজিং করতে হবে। আমি হ্যাঁ, এগুলো আমি এই ওইটাই অ্যানালাইসিস বলতেছি, আপনি হ্যাঁ। করতে পারবেন ভাই, এটা করতে পরবর্তীতে পারবেন। কন্ডিশন আসবে, ওগুলো আপনি করতে পারবেন, সবই আছে পাইথনে। এইগুলোর জন্যই পাইথন খুব স্ট্রং। হ্যাঁ, তো না না, ডাইরেক্ট স্মোক না। আগাইতে আমি দেন, আমার আমি মনে হয় যে আপনার উত্তরগুলো আমি চলে আসবে। হবে, ওগুলো আমি হবে, এটা ওগুলো যেটা কন্ডিশন দেখতে দিয়ে সব বের করতে হয়। না 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 না, আমি এটা যেটা দেখতেছি যে আপনি এক্সেল বা সিএসডি ফাইলটা তৈরি করতেছেন এটা, না 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 তাই না, তো ভাইয়া? সেটা করতেছে না ভাই, তৈরি করতে ওইটা করতেছে না। এখন যেটা করতেছে এটা টেক্সট, একটা টেক্সটে আপনি কিভাবে ডাটাতে কনভার্ট করবেন সেই কাজটা করতেছে এই মুহূর্তে। হ্যাঁ, নেক্সট টাইমে সেটাই আপনি একটা বুঝলাম, সিএসভি সেটাই ফাইল বুঝলাম। ঢুকানোর পরে
ওইখান থেকে আপনি কিভাবে ডাটা বের করবেন, কিভাবে ওখান থেকে কন্ডিশন দিয়ে কোন হুম দিকে যাবেন, এটা মনে হয় পরের সেশনে আপনি পেয়ে যাবেন হ্যাঁ কিছুক্ষণ হ্যাঁ পরেই। মানে মানে আমি আরেকটু সোজা করে বসি, ধরেন আমার ডেস্কটপে একটা এক্সেল ফাইল আছে, আমি ওই এক্সেল ফাইলটাকে পাইথনে আমি বা ভিএস কোডে আমি লিঙ্ক করে কাজ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে, সমস্যা নেই, জি। হ্যাঁ, এই যে আপনি যে বলতেছেন এই যে রিডিং সিএসভি ফাইল, এই যে সিএসভি ফাইলগুলো আমরা এই যে পিডি হ্যাঁ রিডস ঠিক এই আছে যে করে ভাইয়া, আছে, ঠিক আছে, সমস্যা না, আমরা নেক্সটে দেখি, জি। জি জি রিড জি, সিএসভি সমস্যা দিয়ে নেই, আমরা সমস্যা নেই। ওকে করতে পারি। তারপরে আপনি অ্যাগ্রিগেশন অনেক কিছু করতে পারবেন। ওকে এখানে ওকে, যেহেতু এটা প্যান্ডার ঠিক আছে, ঠিক আমাদের আছে, জাস্ট ওকে। বেসিক আইডিয়া দেওয়ার জন্য ক্লাস, আমরা আরো যে অনেক এগুলার যে অনেক ফাংশন আছে সেগুলো আমরা সব কিছুতে যাব না। কিন্তু আমি আপনাকে রাস্তা দেখায় দিব যে আপনি যেহেতু আপনার এটাতে আপনি আরো কাজ করতে চান, তখন আপনার স্পেসিফিক জিনিস যদি কোনো কিছু থাকে যেটা মনে করেন একটা জিনিস এজিং বললেন, হ্যাঁ? সেটা কিভাবে করে সেটা ধরেন আপনাকে শেখানোর পরে হয়তো আমি আপনারে দেখায় দেব যে আপনি এভাবে ট্রাই করে দেখেন। তখন আপনি হয়তো প্যান্ডাসে আরো হয়ে গেলে এক্সপার্ট হয়ে গেলে আপনি নিজেই আরো অন্যান্য অপারেশনস চালাতে পারবেন এবং ওটার এক্সপোর্ট করতে পারবেন। মানে ওটার ফাইল এক্সপোর্ট করতে পারবেন। আর আরো ওটার অ্যাগ্রিগেশন-ট্যাগ্রিগেশন এজিং-টেজিং যা ফাংশন আছে ওগুলো করতে পারবেন। তা আমার কাছে মনে হচ্ছে আজকে আপনার জন্য এই ক্লাসটা অনেক ইউজফুল হবে আরকি। এখন আমরা আম আচ্ছা হ্যাঁ, আমরা তাহলে ডেটা এক্সপ্লোর করব আরকি। যে ধরেন এইটা একটা এক্সেল ফাইল হিসেবে আসতে পারত। কিন্তু আমরা এখানে ছোট আকারে একটা আ ডিকশনারির মধ্যে আমরা এই ডেটাটা আনলাম। আনার পরে এটা আমরা প্রিন্ট দিলাম। এখানে আমাদের আছে অর্ডার আইডি আছে, এই যে কাস্টমার আছে, যে অ্যামাউন্ট আছে, বিভিন্ন সিটি আছে। এখন আমরা ইচ্ছা করলে শুধু চিটাগং এ কারা আছে ওটা দেখতে পারি। ওটা আবার এগ্রিগেট করে দেখতে পারি। এরকম অনেক অপারেশনস করা যায় কিন্তু প্যান্ডাতে। প্যান্ডাতে আপনার এক্সেল এ যা করা যায় এর চেয়ে আরো ভালো করা যায়। তো এখন আমাদের এই ডেটা তো ছোট, কিন্তু আমরা ইচ্ছা করলে অনেক বড় ডেটাও যদি হয়, তখন পুরো এক্সেল লোড না করে আমরা ইচ্ছা করলে হেড দিলে আমার ৫ টা রো এখানে ১ম দেখালো বাই ডিফল্ট। আচ্ছা যে আমার ৫ টা রো দেখাবে যে এখানে ডেটাগুলো কিরকম। জাস্ট স্যাম্পল দেখার জন্য। কেউ ১ম এ যখন মানুষ কাজ করে হয়তো সব ডেটা দেখা লাগে না। আমি রান্নাও করার সময় ভাত একটা টিপ দিলে যেমন বোঝা যায় যে পুরো ভাত হইছে কিনা ওরকম। এরকম কিছু স্যাম্পলিং এর কাজের জন্য এই যে ডিএফ এর মধ্যে যে আমার ডেটা ফ্রেমটা আছে, ডেটা ফ্রেম বা আমরা আ সহজ বোঝার জন্য যে আমাদের প্যান্ডার টেবিলটা আছে, সেই ডিএফ কে ডট হেড মেথড দিয়ে যদি আমি কল করি, তখন দেখা যাচ্ছে আমাকে এই যে ৫ টা রো স্যাম্পল দেয়। উপর থেকে ৫ টা রো দিয়ে দেয়। আবার সেম জিনিস আমরা নিচ থেকে দেখতে যদি চাই, তখন হেড এর জায়গায় ডিএফ যেমন হেড ছিল এখানে ডিএফ ডট টেইল এই মেথডটা আমরা ইউজ করব। তো এখন সে নিচ থেকে ৫ টা রো আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে চাই যে এই পুরো আ ধরেন আপনার যে এক্সেল ফাইল আছে ধরেন, আপনি তার কিছু ইনফরমেশন জানতে চান যে তার রোস কয়টা, কলামস কয়টা, তার শেপটা কেমন। সেম জিনিস এই ডিএফ এর সাথে সবকিছু খেয়াল করেন। এই ডিএফ এর মধ্যে কিন্তু এই পুরো ডেটা ফ্রেমটা আছে। তার সাথে আমি ডট হেড দিচ্ছি, ডট টেইল দিচ্ছি, ডট শেপ দিচ্ছি। ডট শেপকে আবার আমি স্লাইসিং করে ১ম 0 দিয়ে ১ম ইনফরমেশনটা বের করতেছি। আবার স্লাইস করে এই টাপলটার থেকে 2nd ইনফরমেশন বের করতেছি কলামস। এরকম কিছু ডেটা আমার যে বড় সিএসভি ফাইলটা আছে তার সম্পর্কে আমি জানতে পারি। আরেকটা আছে ডট শেপ দেখলাম, এখন ডট ইনফো। ডট ইনফোর মধ্যে কি দেখায়? ডট ইনফোর মধ্যে দেখায় যে এই জিনিসটা আমার যে ডেটা টাইপটা দেখায় ১ম এ। তারপরে দেখায় যে আমার কয়টা এন্ট্রিজ আছে ৮ টা। ইনডেক্সটা দেখায় যে রেঞ্জ 0 থেকে 7। কলাম আছে ৫ টা। তারপরে ডেটা টাইপস দেখায়। আমার কলামগুলোর ডেটা টাইপস দেখায়। অর্ডার আইডির মধ্যে কোনো নাল নাই। আ
8টা নন নাল, সবগুলোই নন নাল আইটেমস। এখানে ডেটা টাইপ দেখে মানে কিছু ইনফরমেশন দেখায় আর কি। এখানে আমার কি ডেটা টাইপস আছে, কিছু মেমোরি ইউজ, কত মেমোরি ইউজ করছে। ডট ইনফো দিলে আমার পুরো ডেটা ফ্রেমটার একটা সামারি দেখতে পাই। এই জিনিসগুলো যেমন যারা কাজ করে, ডেটা সায়েন্সে কাজ করে, ওরা দেখবেন খুব ইউজফুল ওদের জন্য। আমরা এখন যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, যে অর্ডার আইডি আমার কয়টা আছে? 8টা। কাউন্ট দেখলাম 8টা। অ্যামাউন্ট এখানে হচ্ছে অর্ডার আইডি আছে 8টা, অ্যামাউন্ট আছে 8টা। এখানে আমরা আবার মিন দেখলাম, মানে এভারেজ। এভারেজ অর্ডার আইডি 104। এটাকে যোগ করে সম্ভবত ভাগ করছে। এটার মিন বের করছে 104.5। আর অ্যামাউন্ট হচ্ছে এইগুলো যোগ করে আবার 8 দিয়ে ভাগ করছে, এই ভ্যালুটা আসে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে। মিনিমাম অর্ডার আইডির কত? মিনিমামটা হচ্ছে যে 101। এগুলো একটু স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যামাউন্ট গুলো বের করতেছে। 25 পার্সেন্টাইলের কিছু কনসেপ্ট আছে স্ট্যাটিস্টিক্সে, সেগুলো দেখাচ্ছে। ম্যাক্স অ্যামাউন্ট কত দেখাচ্ছে। মানে ব্যাপারগুলো দেখছেন? মানে এটা ডেটা সায়েন্টিস্টরা কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র করে। তো ওদের জন্য ইউজফুল হচ্ছে যে এরকম একটা, যে আমার যে পুরো ডেটা ফ্রেমটা আছে, ডট ডিসক্রাইব দিলে আমি এই অনেকগুলো ইনফরমেশন জেনে যাচ্ছি। আচ্ছা, এটা আমরা হয়তো আগেও দেখছিলাম যে আমরা কলামগুলো প্রিন্ট করে দেখতে পারি, যে আমরা এর ভিতরে কি কি কলাম আছে। আর ডেটা টাইপ তো আমরা আগেও দেখছি, ডেটা টাইপ যে কলাম, প্রত্যেকটা কলামের কি কি ডেটা টাইপ আছে সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা সিএসভি ফাইল নিয়ে কাজ করব। এরপরে আমরা আরো এক্সেল টেক্সেল অন্যান্য অপশনও দেখব। আচ্ছা, আবারও সেই স্যাম্পল ডেটা, 10:30 বাজে। আচ্ছা, আবারও সেই স্যাম্পল ডেটা, আরেকটা ডিকশনারি। সেই এই ডিকশনারি, এটা কিন্তু ডিকশনারি টাইপ, এখনো কিন্তু ডেটা ফ্রেম হয় নাই। এই স্যাম্পল ডেটাকে ভ্যারিয়েবলকে আমি যখন ডেটা ফ্রেমের ভিতরে নিব, তারপর পিডি ডট ডেটা ফ্রেম দিয়ে কল। পিডি হচ্ছে কিন্তু আপনাদের মনে আছে যে প্যান্ডাসকে আমি রিনেম করে পিডি করছিলাম, সেটা ডট ডেটা ফ্রেম। এই বড় হাতের এভাবেই দিতে হবে। তারপর স্যাম্পল ডেটা যে ভ্যারিয়েবল আমি আমি সেই ডিকশনারিটা পাঠাচ্ছি, এটা এখন এইখানে এসে ডিকশনারি থেকে এটা হচ্ছে একটা প্যান্ডাস ডেটা ফর্মে কনভার্ট হয়ে গেল। এখন এটাকে আমি সিএসভি তে এক্সপোর্ট করতে পারি। আমি যদি রান করি, আপনারা এদিকে খেয়াল রাখেন যে সেলস ডাটা ডট সিএসভি নামে একটা ফাইল ক্রিয়েট হবে এই পাশে। যেহেতু আমার ফাইলটা এই যে এইটি ফাইল, এখানে আর কোনো অন্য ডাইরেক্টরি দেওয়া হয় নাই, এইখানে ক্রিয়েট হবে। রান করলাম, রান করে স্যাম্পলটা প্রিন্ট করলাম, আর এখানে আমার সেলস ডাটা ডট সিএসভি, এই যে সিএসভি ফাইল আমার জেনারেট হয়ে গেছে। আচ্ছা, সিএসভি ফাইল এখানে আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো এটা যদি আমি আমার কম্পিউটারে দেখি, আমার এক্সেল ইনস্টল করা নাই। এক্সেল ইকুইভ্যালেন্ট নাম্বারস একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ওপেন করছে। এটা দেখেন একটা এক্সেল ফাইলের মতো। এটা কিন্তু আমরা এখন প্রিন্ট করলাম। এই যে সেলস ডট ডাটা, সেলস ডাটা, সেলস ডাটা ডট সিএসভি। তাহলে মেথডটা কি? যে আমার কাছে যদি ডেটা ফর্ম থাকে, ডট সিএসভি দিলে আমি এখানে যদি কোন সিএসভি নামে হবে সেটা বলে দিই, তাহলে সেই নামে প্রিন্ট হয়ে যাবে।
এখানে একটু কিছু জিনিস জিজ্ঞেস করে নিই। সেটা হচ্ছে যে আমরা প্রথমত কিছু টেক্সট ডাটা পেয়েছি, যে ডাটাগুলারে আমরা হচ্ছে কি ভ্যালু বানানোর চেষ্টা করছি, তাই না? অর্ডার আইডি যদি আমি কি চিন্তা করি, তাহলে পরের গুলা ভ্যালু হিসাবে আমি একটা ফাইল বানাইছি। তার মানে এখানে আমি র ডাটা থেকে সরাসরি সিএসভি তে কিভাবে কনভার্ট করতে হবে সেই প্রসেসটা কমপ্লিট করে ফেলছি, তাই তো? জি জি জি, রাইট। ঠিক আছে। র ডাটাকে আবার এই জিনিসটাকে আমরা রিড করতে পারবো, সেটা আমরা দেখাবো এখন। এখানে ছিল টু সিএসভি, আর এখানে হচ্ছে যে আমি পিডি ডট রিড আর হচ্ছে ফাইলটার লোকেশন এখানে দিব। আমি তো এইমাত্র সেলস ডট সি ডাটা বানাইছি, সে এখন এটা পাবে। সেটাকে আমি যদি এভাবে নেই, সেটা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে ফেলবে। এই দেখেন, সে এখন কিন্তু এই ফাইলটা নতুন ডিএফ আন্ডারস্কোর সিএসভি, এটা নতুন ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলটাকে সে ডেটা ফ্রেম হিসেবে দেখাচ্ছে। তার মানে আর সিরাজ নিচে ভাই যে কোশ্চেন শুরু করছিল সেই কোশ্চেনের উত্তর কিন্তু এখান থেকে শুরু হয়েছে, যে এখান আপনি থেকে শুরু হয়েছে, রাইট রাইট। আমি ওই সিরাজ ভাই ওটাই বলতে চেষ্টা করতেছিলাম যে ভাই আপনার এটা আসতেছে, এই জন্য বলছি ওনার। আচ্ছা, ওইখানে আমরা কিছু কিছু আহ, আরো কিছু কিছু যেসব প্যারামিটার্স আছে সেগুলো দেখবো। এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা মানে মানে যারা যারা আরো ব্যাপকভাবে প্যান্ডাস আরো এক্সপার্ট হতে চান, এগুলো একজন ডেডিকেটেড আওয়ার্স অফ কোর্স আছে, ওগুলো দেখে। আমি জাস্ট এখানে একটা ইনিশিয়াল ধারণা দিচ্ছি যে এই জিনিসটা এরকম। যখন আপনারা এক্সপার্ট হতে চান, আপনারা অনেক যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা অলরেডি এক জায়গায় অ্যাকাউন্ট খোলাবো kaggle.com এ। ওইসব জায়গায় করে আপনারা আরো এক্সপার্ট হতে পারবেন আহ, ওইখানে প্র্যাকটিস করে। আচ্ছা, তা আমরা দেখি ওই যে ওই ফাইলটা, এই সিএসভি ফাইলটাই রিড করি আমি। এখানে যেটা আছে এই জিনিসটা এরকম আছে, রহিম রাইস 50 কেজিস, এই যে রহিম রাইস 50 কেজিস, ঢাকা 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 200, এরকম। আর একটা ডেটা অ্যাড করি, 206। সিরাজ ভাইয়ের নাম দিই। সিরাজ ভাই প্রোডাক্ট কিনছে, কি কিনছে? না, একটা ম্যাক কিনছে। অ্যামাউন্ট দিলাম 1.5 লাখ টাকা। রাজশাহী দিলাম, এটা আমি সেভ করলাম। দেখি এটা সেভ হয় কেমনে, নতুন ফাইল হিসেবে সেভ হইতেছে। লেসন 3 এর মধ্যে আছে আমার। যখন সম্ভবত নাম্বারস ফরম্যাটে সেভ হয়ে গেছে। এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা এই ডাটাটা অ্যাড হয়েছে কিনা। এই যে সিরাজ ভাইয়ের এই ডাটাটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি বলি যে না, আমরা আমরা এই সিএসবির হেডারটা চাই না, কারণ আমরা এটা হেডার নন করে দিলাম। তখন সে ওই যে যে নামগুলো ছিল চেঞ্জ করে
সে একটা অ্যাড করে দেখুন। এখানে উল্টা অ্যাড করে দিছে একটা রো। আচ্ছা, তো এখানে যেটা করলো হেডার আইটেমটাকে ডেটা হিসেবে ট্রিট করতেছে এখন। সে 0 থেকে শুরু করলো। হেডার এটা যেটা হেডার হিসেবে আমাদের ছিল প্রথম রোটা। এটার কারণ হচ্ছে অনেক সময় অনেক সিএসভিতে এই হেডার আইটেম নাও থাকতে পারে। শুরু থেকেই ডেটা থাকতে পারে। এই লাইনটা হয়তো থাকবে না। তখন হবে কি আপনার যে সিএসভিটা আপনি পাচ্ছেন, প্রথম রোটা আপনার তখন মিস যাচ্ছে। তখন সেটা করার জন্য হেডার বললাম যে না এই সিএসভিতে কোনো হেডার নাই। তখন প্রথম রোটাও এখানে আমাদের তো হেডার আছে এজন্য একটু মিসলিডিং হচ্ছিল। তখন সে করবে কি প্রথম রোটাও সে ডেটা হিসেবে কাউন্ট করবে। বাই ডিফল্ট প্রথম রোটাকে সে ডেটা হিসেবে না কাউন্ট করে হেডার হিসেবে কাউন্ট করে, কলাম নেম হিসেবে কাউন্ট করে। তো এইটা আমরা এই জিনিসটারও একটা ফাংশন এখানে আছে আরকি। এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। নেক্সট হচ্ছে আমাদের তো কয়টা কলাম আছে? আমি ধরলাম শুধু একটা দেখতে চাই, সবগুলো না। তো ইউজ কলস যে প্যারামিটার আছে সেখানে আমি কলামের নাম দিয়ে দেব। এখন শুধু প্রোডাক্ট গুলো লিস্ট দিয়ে দিছে। আমরা আরেকটা দেখি, আমরা একটা না আমরা ধরুন ২ টা কলাম ধরতে চাই। এখন পুরো আমার ডেটা কিন্তু সব এখানে এভাবেই আছে। শুধু মাঝখান থেকে আমার হয়তো এই ২ টা বা এই একটা এভাবে আলাদাভাবে সিলেক্ট করা যায়। যে কলামের নাম দিলাম সেগুলো চলে আসছে। কারণ আমাদের ৫ টা রো আছে, আমরা ২ টা রো দেখতে চাই। প্রথম ২ টা চলে আসলো। রহিম আর করিম। তো এরকম কিছু ম্যানিপুলেশনস আছে আরকি। এখন আমরা অম এটাই আমাদের লাস্ট টপিক আজকের জন্য। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট। এটা আমরা দেখব যে আমরা যে ডেটা ফর্মটা আছে এই যে sample.df এর ভিতরে যেটা আছে, sample.df হচ্ছে আরো পিছনে এই যে এটা। এই ডেটা ফর্মটাকে আমরা আ কোন ফরম্যাটে আমরা আউটপুট করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা দেখি CSV। CSV অলরেডি আমরা দেখছি। তো আমরা এখন আউটপুট CSV নামে এটা সেভ করব। তো আমার যেটা করতে হবে ভ্যারিয়েবল নামটা আনতে হবে, ডট দিতে হবে, to CSV মেথড লিখতে হবে। এর মধ্যে আমি দিলাম output.csv। এখানে আমার output.csv চলে আসলো। আবার সে যে আউটপুট করলাম আউটপুট নামে যেহেতু আছে এটা আউটপুট হিসেবে রিড করতে হবে। সেই জিনিসটা আবার আমি রিড করতে পারতেছি। CSV এক্সপোর্ট করলাম, আবার সেটা রিড করলাম। CSV দেখলাম। এখন আমরা দেখব এক্সেল এর। মানে CSV আর এক্সেল কিন্তু এক না। আপনারা জানেন কিনা? CSV কিন্তু হচ্ছে ওপেন সোর্স। এর কোনো মালিকানা নাই। .csv এক্সেলে খোলা যায়। কিন্তু আপনি এটা মানে কমা সেপারেটেড থাকে। এই যেমন এরকম। এই টেক্সট ফাইলের মতো এরকম যেকোনো কমা সেপারেটেড ফাইল আপনার হয়ে CSV হইতে পারে। কিন্তু এক্সেল কিন্তু আরো একটু বেশি ইনফরমেশন থাকে। এক্সেলে আরো ম্যাটেরিয়াল থাকে, আরো ট্যাবস থাকে, একটু অন্যরকম। এক্সেল কিন্তু আরেকটু পাওয়ারফুল। সো এক্সেল এর জন্য আমরা এক্সেলও এক্সপোর্ট করতে হবে যেটা মাইক্রোসফট
সাথে নেটিভ হবে। সেটার জন্য মেথডটাও সেমই 2 CSV এখানে হচ্ছে 2 এক্সেল। তবে এই 2 এক্সেল ইউজ করার জন্য আমার এই লাইব্রেরিটা ইনস্টল করা থাকতে হবে। যেটা আমরা শুরুতে করে ফেলছি ওপেন পাই এক্সেল। এই এটা আমরা ইনস্টল করা থাকলে ইউজ করতে পারবো। এখন আমরা এটা রান করি। এই দেখেন এটার নাম সেলস ডাটা ডট এক্সএলএস। এই সেলস ডাটা ডট এক্সএলএস এখানে এভাবে এটা খুলতে পারছে না, বাইনারি ফাইল হিসেবে আছে সম্ভবত। আমি এখান থেকে ওপেন করে দেখি। এই যে এখানে এই এক্সেল ফাইলটা জেনারেট হয়েছে। আবার এটা আমি যদি রিড করতে চাই, সেলস ডাটা এক্সএলএস সেটা একই জিনিস বলতে হবে, এখানে থাকতে হবে। এটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আবার রিড কাজ করবে না, কারণ আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখানে আমি রিড করার চেষ্টা করি, বলবো যে ফাইল নট ফাউন্ড এরর। ফাইলের জন্য থাকতে হবে, তারপরে গিয়ে আমি সেটা রিড করতে পারবো। ওই একই ডেটা কিন্তু একই। আমরা এখনো ওই যে স্যাম্পল ডিএফ দিয়ে কাজ করতে, স্যাম্পল ডিএফ এ যে ডেটা ফ্রেমটা আছে সেটাই ম্যানিপুলেট করতেছি, মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতেছি। নেক্সট আমরা জেসন ফরম্যাটে দেখবো সেম জিনিস জেসনে কেমন লাগে দেখতে। আমরা এটা জেসনে এক্সপোর্ট করলাম, সেলস ডট জেসন আসলো। হ্যাঁ, জেসনে দেখেন এই যে একটা লিস্ট আসলো, পুরোটা একটা লিস্ট, তার ভিতরে একটা ডিকশনারি, অর্ডার আইডি, কাস্টমার, প্রোডাক্ট, এরকম সিটি, তারপর অর্ডার আইডি, কাস্টমার, এরকম বিভিন্ন একটা রো এর মতো। এইভাবে ডেটা এপিআই তে ট্রান্সফার হয়, কিন্তু সিএসভি না, ইউজুয়ালি জেসনেই হয়। তারপরে হচ্ছে ওই জেসন ফাইলটাই আমরা আবার কিভাবে রিড করব, আবার ডেটা ফর্মে কনভার্ট করে রিড করব কিভাবে, এই পিডি ডট রিড জেসন একই রকম কিন্তু মানে সিম্পল আছে। এই যে এখানে ডেটা কিন্তু এরকম আছে, আর প্রিন্ট হয়েছে কিন্তু আমাদের ডেটা ফর্মে, এভাবে ডেটা ফর্মের স্টাইলে প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি ওই রহিম করিমের ওটা যদি অ্যাড করতে এই রাটটা যদি অ্যাড করি, একই নাকি এটা, অর্ডার আইডি, কাস্টম, প্রোডাক্ট, অ্যামাউন্ট, সিটি, হ্যাঁ এটাই। এই অর্ডার আইডিটা আমরা ম্যানুয়ালি অ্যাড করে দেখি যে আসছে কিনা। এইটা কপি করে নিয়ে আসি। অর্ডার আইডি এখানে প্রিন্ট করে দিলাম, 6 ছিল, এখানে সিরাজ ভাইয়ের নাম ছিল, প্রোডাক্ট হচ্ছে ম্যাক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই আমরা যে জেসন ফরম্যাটে ডেটা অ্যাড করে দিলাম সেটা চলে আসলো। আচ্ছা, এখন আরেকটা ফরম্যাট যেটা আমরা ওভাবে ব্রাউজারে দেখতে পারবো না, কিন্তু এটা খুবই মানে একটা এফিশিয়েন্ট একটা ফরম্যাট, খুবই ছোট সাইজের হয়, সেটা হচ্ছে পার্কে। তো আমরা সেম স্যাম্পল ডিএফ কে পার্কেতে এক্সপোর্ট করি,
এখানে আমার সেলস ডেটা ডট পার্কে আসলো, এটা আমাদের বাইনারি ফাইল, সেটাই আমরা আবার রিড করতে পারবো এই যে এভাবে। আচ্ছা, এখন পার্কে ফাইলটা কেন ইউজ হয় সেটা আমি একটু দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সব সেম ডাটা, তাই না? সেলস ডাটা সব সেম ডাটা, এবং এটা সিএসভি ফাইল, এটা শুধু নাম আউটপুট হিসেবে চলে আসছে, এটাও কিন্তু সেম ডাটা। এই 206 বাইট, আর এগুলো হচ্ছে ছোট ছোট সাইজ। তবে পার্কে এখানে যাচ্ছে 4 KB, 4K। আর এক্সেল দেখেন, এক্সএলএস কিন্তু একটা ভালো ফরম্যাট না আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং জন্য, কারণ এটা অনেক জায়গা নেয়। আর এই নাম্বারস হচ্ছে যে আমার আহ, মানে কি বলে, ম্যাকের যে এক্সেল ফাইলের ইকুইভ্যালেন্ট, এটা বিশাল বড় জায়গা নিয়ে নিয়েছে। এটা আরো ইউজলেস আর কি ডেটা ট্রান্সফারের জন্য, এত ডেটা ট্রান্সফার করলে তার এফিশিয়েন্ট হবে না। আচ্ছা, তো আমরা যেটা দেখতে যাচ্ছি যে পার্কে 4 KB, মানে পার্কের সাইজটা সবচেয়ে ছোট হবে, কিন্তু যেহেতু আমাদের ডেটা এত কম যে পার্কের যে মিনিমাম একটা সাইজ থাকা লাগে, সেই মিনিমাম থেকে অন্যগুলো সাইজ আরো ছোট দেখে পার্কেটা 4 KB একটু বড় দেখাচ্ছে এদের চেয়ে। এই যে এই সিএসভি ফাইল থেকে বড় দেখাচ্ছে। তো আমরা বড় যখন বড় আইটেম নিয়ে কাজ করবো, দেখবো যেন পার্কের ম্যাজিকটা তখন দেখবো, সেটাই আমরা এখন দেখবো। এখানে আমরা স্মল ডেটা সেট আর লার্জ ডেটা সেট দুটা বের করলাম সাইজ কম্প্যারিজনের জন্য। আমরা ডেটা ফ্রেমটা মানে মাল্টিপ্লাই করে একটা জেনারেট করতেছি আর কি, বড় সাইজ 10 দিয়ে গুণ করে, সেম জিনিস থাকুক, 10 দিয়ে গুণ করে করে আমরা একটা অনেক বড় ডেটা সেট বানাবো। তো প্রথমে, আর তারপরে আমরা সেটা 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করে বানাবো, এবং আমরা সাইজ কম্প্যারিজন করব। আচ্ছা, এখানে সাইজ কম্প্যারিজন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে স্মল সিএসভি যেটা ছিল সেটা 112 বাইট ছিল, মানে যেখানে 100টা রো ছিল। স্মল সিএসভি, স্মল সিএসভি, সরি 10টা রো ছিল। আর লার্জটার মধ্যে আমার সেম ডাটা, কিন্তু এটা দেখছেন পাওয়ার অফ কম্পিউটিং, কয়টা কয়টা রো 1 সেকেন্ডে ক্রিয়েট হয়ে গেছে, 1 লাখ। 1 লাখ রো স্যাম্পল ডেটা ক্রিয়েট হয়ে গেছে। স্মলে সিএসবি ছিল 112, লার্জে সিএসবি হয়ে গেছে 1 মিলিয়ন বাইট। কত বড় হয়ে গেছে! স্মলে পার্কে ছিল 2229, ওর একটা মিনিমাম সাইজ আছে আর কি, তার আগে শুরু করতে হয়। আর 1 লাখ ডেটা অ্যাড করে মাত্র কতটুকু, 40 বাইটের মতো অ্যাড হয়েছে। মানে পার্কের পাওয়ারটা আর কি এখানে, পার্কে ফরম্যাট, কিন্তু পার্কেটা ওভাবে আপনি ক্লিক করে এখানে দেখতে পাবেন না, ওটা ওভাবে রিড করে নিতে হবে, এটা বাইনারি ফাইল। এই যে দেখেন, পার্কে স্মল পার্কে 2 KB, লার্জ পার্কেও 2 KB, মানে এখানে মানে কোনো ডিফারেন্সই আসেনি। আর এটা লার্জ 1 MB তে চলে গেছে, বুঝতে পারছেন? তাহলে পার কিউ বলতে কি আমরা যেটা কম্পাইল ফাইল পাচ্ছি এরকম কি বিষয়টা, যে আমরা যেমন হ্যাঁ, সিস্টেম মানে কল করছি? কম্পাইল না, কম্পাইল কম্পাইল করে এটা তো একদম একটা ফাইল, ডেটা আছে এটার মধ্যে, বুঝছেন? জি। আহ, এটা এটা ডেটাই আছে, ডেটার ফরম্যাটটাই এরকম। এটা আর কি ট্রান্সপোর্টে আচ্ছা, আচ্ছা। সুবিধা হয়, এই যে ছোট হয়ে গেছে না, এটা ট্রান্সফার করতে এখন কত দ্রুত ট্রান্সফার করা যায়, চিন্তা করেন 1 MB ট্রান্সফার করা আর মাত্র 2 KB হুম, হুম। ট্রান্সফার করা, বিশাল সেভিংস না এটা? অনেকবার। হ্যাঁ, জি, জি। এইটাই আপনার পাওয়ার আর কি, পার্কের পাওয়ারটা হলো এখানে। তো আজকের জন্য আমি এত
এতটুকুই প্ল্যান করছি, প্রায় 11টা বেজে গেছে। পরের ক্লাস আমরা অন্যগুলো দেখবো। আর প্যান্ডাসের 2টা ক্লাস কমপ্লিট হলে একসাথে হোমওয়ার্ক দেবো। মানে 2টা আলাদা হোমওয়ার্ক না, একসাথে একটা হোমওয়ার্ক হবে। এবং সেটা ডেটা সেট আপনারা Kaggle থেকে ডাউনলোড করবেন। যারা পারেন kaggle.com থেকে Kaggle আপনারা এখনই এক্সপ্লোর করতে পারেন আপনার ফ্রি টাইমে। ওয়েবসাইটটা দেখাই। এটা মানে Kaggle Google ওন করে। এখানে বিভিন্ন কম্পিটিশনস হয়। এখানে বিভিন্ন কম্পিটিশন আছে। মানে প্রাইজ মানি থাকে। এটা এটা হচ্ছে মানে এটা ডিফল্ট। এখান থেকে বিভিন্ন মানুষ ডেটা নিয়ে কাজ করার জন্য এখানে রেজিস্ট্রেশন করে ওরা ফ্রি ডেটা সেট পাওয়া যায়। মানে রিয়েল ডেটা সেট পাওয়া যায়। টাইটানিক ডিজাস্টারের ডেটা সেট আছে। এখানে অনেকগুলো কম্পিটিশন আছে, অনেক ডেটা সেট আছে, ফ্রি ডেটা সেট আছে। এগুলোর মধ্যে যে ক্লিনিং, মেসি ডেটা, অনেক কিছু প্যান্ডাস দিয়ে করা যায়। এবং এখানেও অনলাইনেই রেজিস্ট্রেশন করলে আপনি দেখবেন যে এখানেও আপনারা ওই কোড সাবমিট করতে পারেন। এখানে ওদের এনভায়রনমেন্ট আছে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে। তো আপনাদের আজকের হোমওয়ার্ক বেসিক্যালি Kaggle অ্যাকাউন্ট করা আর এটা এক্সপ্লোর করা। এটা আমি আমাদের ইয়েতে দিয়ে দিই, রিসোর্সেসে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা শেষ করব। তার আগে যদি কারো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন নিয়ে তারপর শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোয়েশ্চেন নাই? তাহলে ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম